অ্যাসেটটা কিভাবে আপনারা সেল করবেন, ঠিক আছে, বা ডিসপোজালের কথা বলছিলাম, ওইটা দেখাই দিচ্ছি। আমরা সেল করব অ্যাসেট সেল। ওকে, তো অ্যাসেট যদি সেল করি তাহলে কি করতে হবে? অ্যাসেট আপনার কাস্টমারের কাছে সেল করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, একটা অ্যাসেট আমরা ক্রিয়েট করে আসি, ওই অ্যাসেটটাকে আমরা সেল করে দিব, ঠিক আছে। ক্লাসের অ্যাসেট নেই, তৈরি না করে আমরা অন্য একটা concept তৈরি করব। এই ডেপ্রিসিয়েশন রেটটা হলো আপনার বিভিন্ন কোম্পানি ওয়াইজ ভেরি করবে, ঠিক আছে। এখানে আপনারা যেটা দেখতেছেন, হয়তো আপনারা যে কোম্পানির সাথে ইউজ করবেন এটার সাথে এটা মিলবে না, কিন্তু ওইখানেও এরকম কিছু কাস্টমাইজ করা থাকবে, ঠিক আছে। যেমন জ্যাক দিয়ে শুরু থাকবে। আমরা মূলত ল্যাপটপ বা ইলেকট্রিক আইটি ইকুইপমেন্ট গুলো কত পার্সেন্ট ধরি? 20% ধরি না আমরা? 20% ধরি। হ্যাঁ, 20% মানে কত বছর? 5 ইয়ার্স না? 5%, 5%। হ্যাঁ, 20% মানে 5 ইয়ার্স। সেভ দিয়ে দিতে হবে। এই যে একটা নাম্বার আমার পড়লো 24 দিয়ে, ঠিক আছে, 24000001, এটা আমার অ্যাসেটের নাম্বার। এখন এটার মধ্যে আমরা কি করতে হবে? এটার ভিতরে ভ্যালু দিতে হবে না? হুম? কোন একটা ভেন্ডরের কাছ থেকে তো কিনে নিয়ে আসতে হবে। ওকে, ভ্যালু যদি আমরা দেই তাহলে কি f ড্যাশ 90, এই যে দেখেন f ড্যাশ 90 এটা হলো ভেন্ডরের কাছ থেকে কিনে নিয়ে আসা, এক্সটার্নাল একুইজিশন। ওকে, এটাকে কিনে নিয়ে আসবো।
এটাকে যদি কিনে নিয়ে আসি তাহলে আমরা এখানে কিছু ইনফরমেশন ইনপুট দেই। 1 তারিখে ডেটে কিনে নিয়ে আসবো। কোম্পানি কোড দিলাম, তারপর কারেন্সি দিলাম। ঠিক আছে? এবার বলেন তো 31 মানে কি? 31 ভুলে গেছেন সবাই? ইনভয়েস হ্যাঁ, ভেন্ডার 31 ক্রেডিট ইনভয়েস যেটা বলছিলাম এগুলো মুখস্থ রাখতে হবে। 31 মানে ভেন্ডর ইনভয়েস, কারণ আমি তো ইনভয়েস করতেছি, ঠিক না? আমি একটা অ্যাসেট কিনে নিয়ে আসতেছি। কার কাছ থেকে কিনে নিয়ে আসতেছি? সাপ্লাই একটা সাপ্লায়ারের কাছ থেকে। এই আইটি ইকুইপমেন্ট ধরনের টাইপসের কিছু সাপ্লায়ার থাকে না, এদের কাছ থেকে নিয়ে আসতেছি। ধরেন দারাজ থেকে কিনে নিয়ে আসতেছি। রেফারেন্স দিতে হবে ল্যাপটপ। ল্যাপটপের দাম কত হতে পারে? 70,000 টাকা। এর তো বেশি হওয়ার কথা না। এগুলো 31। এখন ডেবিট কে হবে? অ্যাসেট। ডেবিট অ্যাসেট কত? 70। 70 দিলাম। দেওয়ার পর আমাকে এখানে কি করতে হবে? যে অ্যাসেটটা আমি ক্রিয়েট করছিলাম এই অ্যাসেটটা বসাইতে হবে। কোন অ্যাসেটটা ক্রিয়েট করছিলাম আমি? এইটা ক্রিয়েট করছিলাম, ঠিক না? এখানে দেখেন, এখানে 100 দিতে হবে। 100 হলো আমার এক্সটার্নাল একুইজিশন। ওকে, এই জিনিসটা মিস করবেন না, একটু ভালো করে দেখেন। 70 মানে অ্যাসেট ডেবিট, 75 মানে অ্যাসেট ক্রেডিট। ইয়াতে একটু লক্ষ্য করবেন। এই যে এই যে 70 অ্যাসেট ডেবিট আর 75 কি? অ্যাসেট ক্রেডিট। অ্যাসেট ডেবিট ক্রেডিট করতে গেলে এখানে অ্যাসেটের একটা কোড দিতে হয়। এই কোডের নাম কি? 100, যার নাম হলো এক্সটার্নাল অ্যাসেট অ্যাকুইজিশন। ওকে, দিলাম। দেওয়ার পরে এই স্ক্রিনটা আসলো। অ্যাসেট ডেবিট টু দারাজ ক্রেডিট। আর অনলাইন মার্কেট থেকে কিনলাম, ঠিক আছে? যে এটাকে সেভ করে দিলাম। তার মানে কি? অ্যাসেটের ভিতরে ভ্যালু চলে আসছে। অ্যাসেট এক্সপ্লোরার AW01N, এটাতে কি দেখা যায়? অ্যাসেটের ডিটেইলস হিস্ট্রিটা দেখা যায়, ঠিক না? তাহলে অ্যাসেট আমি কবে কিনলাম? 1 তারিখে। আমরা এখন কত নাম্বার পিরিয়ড চলে আমার? 4র্থ নাম্বার চলতেছে না? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস চলে গেছে। এখন কি? 4র্থ নাম্বার পিরিয়ড। ওকে, এই 4র্থ নাম্বার পিরিয়ডের
ডেপ্রিসিয়েশন আসতেছে 1189 টাকা। এর পরের মাসে আসতেছে কত? 1151 টাকা। এর পরের মাসে আসতেছে 1189 টাকা। এটা হলো 51 টাকা। এরপর আবার 89 টাকা। এটা ক্যালকুলেশনটা হয় মূলত ডে বেসিসে। কিছু মাস আছে আমাদের 31, কিছু মাস আছে আমাদের 30। ওই 30, 31 ধরে সে ক্যালকুলেশনটা মূলত করে। এই যে স্ক্রিনটা দেখতেছেন এটার নাম হলো অ্যাসেট এক্সপ্লোরার। এটা দিয়ে অ্যাসেটের টোটাল হিস্ট্রিটা দেখা যায়। ঠিক আছে? কার কাছ থেকে কিনছি? এই যে দারাজের কাছ থেকে কিনছি। কোন কস্ট সেন্টারে চার্জ হয়েছে, কোন ক্যাটাগরির অ্যাসেট এবং প্রফিট সেন্টার কত। ঠিক আছে? সকল হিস্ট্রিটা দেখা যায় এখানে। তারপর আছে আপনার কত বছর পর এটা নীল হয়ে যাবে। আমরা 5 ইয়ার্স প্ল্যান করছিলাম না? 20%, এই যে 5 ইয়ার্স পরে সে জিরো হয়ে যাবে। ওকে? প্রতি বছর কত টাকা করে ডেপ্রিসিয়েশন চার্জ হবে? এই অর্থ বছরে চার্জ হবে 10,471 টাকা, বাকি অর্থ বছরগুলোতে 14,000 টাকা করে, এবং লাস্ট যে অর্থ বছরটা আছে এটা চার্জ হবে আপনার 3529 টাকা। তাহলে আমরা অ্যাসেটের ভ্যালু পেয়ে গেলাম। অ্যাসেটের ইনভয়েস করছি, ইনভয়েস করে ধরেন পেমেন্টও আমরা দিয়ে দিলাম। ওই পেমেন্ট সাইকেলটা দিলাম। ওকে? এখন অ্যাসেটের ডেপ্রিসিয়েশন চার্জ করব। ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য কি বলছিলাম? এএফ এ বি, এটা হলো একটা ট্রানজাকশন কোড। ওকে? ধরেন এখানে আমি দিলাম 4, এক মাসের ডেপ্রিসিয়েশন চার্জ করব। ওকে? অ্যাসেটের কোড নাম্বারটা নিয়ে আসি। এই যে অ্যাসেটের কোড নাম্বারটা টেস্ট রান করে আমি আগে দেখি যে সে কোনো ধরনের মেসেজ দেয় কিনা। ওকে? সে কোনো মেসেজ দিচ্ছে না, এখানে গ্রিন সিগন্যাল আসতেছে। ওকে? তার মানে কি ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে। তাহলে এটাকে আমি তুলে দিলাম, প্রোগ্রামে গেলাম, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? asset selection only allowed to test run. এই যে এখানে দেখেন এই যে এক্সিকিউট। ওকে? এক্সিকিউট ইন ব্যাকগ্রাউন্ড প্রসেস। ওকে? এই ব্যাকগ্রাউন্ড প্রসেসে গিয়ে আপনি এক্সিকিউট ইন ব্যাকগ্রাউন্ড প্রসেস, তারপরে আপনার টিক মার্ক দিতে হবে, তারপরে ইমিডিয়েট, তারপরে হলো এখানে দেখেন পোস্ট কথাটা আছে, সেভ, তারপর আছে কি চেক, তারপর আছে পিরিয়ড ভ্যালুস। ঠিক আছে? আপনি যদি ডেইলি উইকলি যদি আপনি ডেপ্রিসিয়েশন রান করতে চান, আমাদের ডেপ্রিসিয়েশন মূলত হয় কি মান্থলি, ঠিক না? কেউ তো আর উইকলি করেন না। করেন কেউ আপনারা কোনো অ্যাকাউন্টস? ডেপ্রিসিয়েশন কিন্তু সবসময় মান্থলি হয়। ওকে? স্যার এটা কি অটোমেট করে দেওয়া যায়, লাইক একটা সার্টেন ডেটে ও নিজে থেকে রান করবে ডেপ্রিসিয়েশনস গুলো? এমনিতে আপনার ডিফল্ট থাকে 1 মাস। এসএপিতে ব্যাকগ্রাউন্ডে 1 মাসের ডিফল্টটা থাকে। ঠিক আছে? আপনি যখনই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন চার্জ করবেন তখন সে 1 মাস থাকবে। মানে আপনার কনফিগারেশনের ভিতরেই বলে দেওয়া থাকে যে আপনি কি উইকলি চার্জ করবেন না মান্থলি না কোয়ার্টারলি। তো এজ ইউজুয়াল আমাদের বাংলাদেশে তো সবাই আমরা কি করি? মান্থলি চার্জ করি, ঠিক না? তো এই অ্যাসেটটা যদি আমরা আবার সেল করে দিতে চাই, ধরেন এই অ্যাসেটটাকে আমরা সেল করে দিব 70,000 টাকা দিয়ে কিনছিলাম। ঠিক আছে? ধরেন এই অ্যাসেটটা আমরা কি করব, ধরেন 50,000 টাকা দিয়ে সেল করব। তাহলে সেল করলে কোনো না কোনো কাস্টমারের কাছে তো আমাকে সেল করতে হবে, ঠিক না? এখানে কি আছে? 01, 01 মানে কি বলেন তো? জিরো ওয়ান, আপনারা এগুলো কেউ কিছুই দেখেন না।
একেবারে প্রথম যেটা ছিল কাস্টমার 01 কি কাস্টমার ডেবিট রিসিভেবল ক্রিয়েট করা, ঠিক না? কাস্টমার ডেবিট, কাস্টমার কে? যে কোনো একজন ব্যক্তির কাছে আমরা এই ল্যাপটপটাকে এখন সেল করে দিব। কার কাছে বিক্রি করবো দেখি? XYZ প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, ওর কাছে সেল করে দিই। ল্যাপটপ সেল, ল্যাপটপ সেল। কত টাকা সেল করবো? 70,000 টাকা দিয়ে কিনছিলাম না, ধরেন 50,000 টাকা সেল করবো, ঠিক আছে? যদি 50,000 টাকা দিয়ে সেল করি তাহলে কি আমার লস হবে না প্রফিট হবে? এখানে দিলাম 50, সেল অফ অ্যাসেট নামে একটা জিএল আছে, ডিসকাউন্ট অন সেল, সেলস, সেল, সেল অফ অ্যাসেট। কি সেল করতেছে আমি? কত টাকা সেল করছি? 50,000 টাকা। এই যে দেখেন অ্যাসেট রিটায়ারমেন্ট, এইখানে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর একটা এন্টার প্রেস করতে হবে, করলে আরেকটা স্ক্রিন আসবে। এই যে স্ক্রিনটা আসছে, কোন অ্যাসেটটা আমি সেল করব? এই ল্যাপটপটা আমি সেল করব, ঠিক আছে? কমপ্লিট রিটায়ারমেন্ট, আমি পুরো অ্যাসেটটা কি সেল করে দেব। কোন ডেটে সেল করব? আমি ধরেন এই মাসের 15 তারিখের ডেটে সেল করব, ঠিক আছে? দেওয়ার পর সেলের পার্টটা গেল। আমরা জার্নালটা দেখি, তাহলে কি আসলো? যে কাস্টমার ডেবিট টু সেলস ক্রেডিট, এটা একটা নরমাল জার্নাল, ঠিক আছে, যে আমি 50,000 টাকা সেল করে দিচ্ছি। এটা এফআই জার্নাল। আমরা অ্যাসেট অ্যাকাউন্টিং এর জার্নালটা দেখি। এই যে এখানে দেখেন অ্যাসেট অ্যাকাউন্টিং এর অপশনটা আছে, এই যে সিমুলেট অ্যাসেট অ্যাকাউন্টিং। অ্যাসেট অ্যাকাউন্টিং এর জার্নালটা দেখেন, একটু বড় একটা জার্নাল, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ট্যাপ করলে এবার বুঝতে সুবিধা হবে। সাবটোটাল করে দিচ্ছি, এইভাবে না, এটাকে অ্যাসেন্ডিং করে দিচ্ছি, এবার বুঝতে সুবিধা হবে। দেখেন আমার রিসিভেবল ক্রিয়েট হচ্ছে কত? 50,000, কারণ আমি বিক্রি করছি কত? 50,000। অ্যাসেট আমার কমে যাচ্ছে কত? 70,000। 70,000 টাকার অ্যাসেট কমে যাচ্ছে। আমার এই 15 দিনে, দ্যাট মিনস 3 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যতটুকু ডেপ্রিসিয়েশনের চার্জ আছে, কত? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওইটার 537 টাকা নিচ্ছে। সেল করলাম কত? 50,000। এবং সেলের এগেইনস্টে রিটায়ারমেন্ট কত? 50। তাহলে আমার লস হলো কত? ডিসপোজাল 19,463 টাকা আমার লস আসছে, ঠিক আছে? লস কেন আসছে? কারণ আমি 70,000 টাকার অ্যাসেট আমি বিক্রি করতেছি 50,000 টাকা, ঠিক না? সেম ভাবে যদি এটাকে আমি 70,000 টাকার অ্যাসেট যদি আমি 1,00,000 টাকা বিক্রি করি, তাহলে কি আসবে? আমার গেইন আসবে। আপনার কি জার্নালটার ব্যাপারে ক্লিয়ার? কোনো কনফিউশন আছে কারো? দেখেন একটু জার্নালটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। উত্তম সাহেব, হ্যালো,
শুনতে পাচ্ছেন? সিদ্দিক সাহেব শুনতে পাচ্ছেন? আমি এই জার্নালটার ব্যাপারে জিজ্ঞেস করতেছি। এটা কিন্তু খুব হ্যাঁ, একটা এটা স্যার মানে ক্লিয়ার খুব স্যার, এটা গুরুত্বপূর্ণ একটা বুঝতে জার্নাল। পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তার মানে কি আমরা লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে? 19,463 টাকা। ঠিক আছে? তো এটাকে আমি আর পোস্ট করলাম না। আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। ঠিক আছে? আপনারা প্র্যাকটিস করে জার্নালটা দেখবেন। ঠিক আছে? তো পক্ষান্তরে আমরা এটাকে আবার লাভে বিক্রি করি। হ্যাঁ? দেখি লাভে বিক্রি করলে কত টাকা আসে। ও আচ্ছা আচ্ছা, এটা হলো F ড্যাশ 92। এই যে F ড্যাশ 92। ঠিক আছে? এসএপি তো অনেক ট্রানজাকশন কোড আছে। এক একটা ট্রানজাকশন কোড দিয়ে এক এক রকমের কাজ। ঠিক আছে? F ড্যাশ 92। এখন এটা আমরা দেখি যে এটা লাভে বিক্রি করি। ঠিক আছে? এখন তো লসে দেখাইছে আপনাদের। জিএল নাম্বার এ হলো কাস্টমার 1,00,000 টাকা বিক্রি করি, 70,000 টাকা অ্যাসেট লাভে বিক্রি করি। চাষ রেভিনিউ জিএল দিলাম, কত টাকা বিক্রি করলাম? 1,00,000। এই যে অ্যাসেট রিটায়ারমেন্ট টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর একটা এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর অ্যাসেট নাম্বারটাকে বসাবো, কোন ডেটে তাকে সেল করব। ধরেন 15 তারিখের ডেটে দিছিলাম এর আগে। মানে কমপ্লিট রিটায়ারমেন্ট মানে পুরো অ্যাসেটটাকেই সেল করে দিব। টিক মার্ক দিলাম। এবার ডকুমেন্টে গেলাম, সিমুলেট করে এন্টার প্রেস করলাম। এবার আসতেছে কি 1,00,000 টাকা আমি তাকে সেল করতেছি। আমার অ্যাসেটের ভ্যালু ছিল 70,000 টাকা। এবার অ্যাসেটের জার্নালটা দেখি কি আসে। এখন দেখেন অ্যাসেটের জার্নাল আসছে আমার 30,537 টাকা আমার গেইন আসছে, দেখছেন? এর আগে ছিল ডিসপোজাল, মানে কি আমার লস আসছিল, এখন আমার আসছে গেইন। বিষয়টা ক্লিয়ার? আর আমার রিসিভেবল হচ্ছে 1,00,000 টাকা, আমার অ্যাসেট কমে গেল 70,000 টাকা। ঠিক আছে? স্যার এখানে অ্যাসেটের সবসময় কোড দেখায়, নামটা কেন দেখায় না? ওটা এই যে লেজারে, জি স্যার, জার্নালটাতে যেটা আমরা দেখলাম। হ্যাঁ কোড, কারণ ওই অ্যাসেটের কোডের ভিতরেই তো আপনার ক্লাসটা ডিফাইন করা থাকে। এটা যখন আমরা যদি সেভ দেই, সেভ দিয়ে আমরা আবার যখন লেজারে দেখবো তখন আবার ওই লেজারে সে দেখাবে। ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, আমরা এটাকে এমন ভাবে কনফিগারেশন করছি, আপনি ডেবিট দেন আর ক্রেডিট দেন, যাই দেন, সে ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেশন করে তার যদি প্রফিট থাকে সে প্রফিট নিয়ে নিবে, তার যদি লস থাকে সে লস নিয়ে নিবে। বিষয়টা ক্লিয়ার? আপনি 50 দিয়ে রেভিনিউ জিএলটা দিলেন, বা আপনি 40 দিয়েও রেভিনিউ জিএলটা দিতে পারবেন, সমস্যা নেই। আপনারা বুঝতে পারছেন? কারণ সে ব্যাকগ্রাউন্ডে সে ওই ক্যালকুলেশনটা নিয়ে নিবে। এখানে স্যার জার্নাল ভাবার আর কোনো দরকার নেই স্যার, অটো ডিফাইন করা আছে। হ্যাঁ
জার্নালটা তো আর ভাবতে হচ্ছে না স্যার, জাস্ট না না কাস্টমার। জার্নালটা ভাবতে হচ্ছে না, জার্নালটা ব্যাকগ্রাউন্ডে লস এবং গেইনের জার্নালটা ডিজাইন করা আছে শুধু, ঠিক আছে? আপনি শুধু সেলস এর এন্ট্রিটা পাস করবেন। যেমন সেলস এর এন্ট্রি কি আসে, সেলস ক্রেডিট টু অ্যাসেট ডেবিট, মানে অ্যাসেট না, মানে রিসিভেবল ডেবিট, এতটুকু আপনি পাস করবেন, আপনার দায়িত্ব। ব্যাকগ্রাউন্ডে সে অ্যাসেটকে কল করবে, অ্যাসেটের হিস্ট্রি দেখবে এবং অ্যাসেটের পারচেজ প্রাইস দেখবে, কতটুকু ডেপ্রিসিয়েশন সে চার্জ করছে, কত তারিখ পর্যন্ত করছে, সে কি প্রফিটে আছে না লসে আছে, সে ব্যাকগ্রাউন্ডে সে তার ইন্টেলিজেন্সি অ্যাপ্লাই করে সে জার্নালটা সাজায় দিবে। আমি যখন লসের জার্নাল দিছিলাম তখন কিন্তু সে ডিসপোজাল জিএলটা নিয়ে আসছিল, দেখছিলেন না? যখন গেইনের জার্নাল নিয়ে গেইন আসছে তখন কিন্তু আর ডিসপোজালের জিএল কে সে নিয়ে আসে না। বুঝতে পারছেন বিষয়টা? আমরা কিছু অ্যাসেটের রিপোর্ট আমি আপনাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে? AR01, এটা একটা রিপোর্ট দেখাইছি, মনে আছে আপনাদের না ভুলে গেছে? অ্যাসেট রিপোর্ট দেখেন, অ্যাসেটের অ্যাকুইজিশন ভ্যালু, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এবং তার বুক ভ্যালু সবকিছু খুব সুন্দর করেই দেখাচ্ছে। আপনারা তিনটা ট্রানজিশন কোড লিখে রাখেন, AR01, AR03 এবং AR02, 1 2 3, মানে AR, ঠিক আছে? এই তিনটা ট্রানজিশন কোড দিয়ে খুব সুন্দর করে অ্যাসেটের রিপোর্ট দেখা যায়, তিনটাই এনাফ, খুব সুন্দর করে তিনটা দেখা যায়, AR01, 02, 03। ওকে, আচ্ছা এখন আপনারা যদি মনে করেন যে না অ্যাসেটের ডেপ্রিসিয়েশন চার্জ করব না, যে কোনো একটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করতে চাই না, ঠিক আছে? ঠিক আছে, ল্যান্ডের ক্ষেত্রে জিরো ব্যালেন্স আসবে, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করবেন না, তাহলে এটাকে এখানে ডিঅ্যাক্টিভ করে দিবেন, এই ডেট থেকে শেয়ার ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, ঠিক আছে? আর ল্যান্ডের বেলায় ডেপ্রিসিয়েশনের এই যে যে রেট, এই রেটে আসবে কি, রেটে আসবে 00, দ্যাট মিন্স নো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন, ঠিক আছে? তার কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, এই যে এটা Z000, নো ডেপ্রিসিয়েশন এন্ড নো ইন্টারেস্ট, কিছুই চার্জ হবে না, ঠিক আছে? হতে পারে না যে ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে এই মেশিনটার এই মাসের ডেপ্রিসিয়েশন তোমরা চার্জ করো না, হইতে পারে এরকম, অস্বাভাবিক কিছু না, ঠিক না? তখন ওই ডেপ্রিসিয়েশনে, তখন ওই অ্যাসেটটাকে ডিঅ্যাক্টিভ করে দিলে হবে, তখন এই অ্যাসেটটা ডেপ্রিসিয়েশন চার্জ করবে না। আপনার থাউজেন্ডস অফ অ্যাসেট এক ক্লিকে জার্নাল করে যাবে সব। কোন একটা অ্যাসেট আপনি যখন সেল করবেন তখন এই কোড নাম্বারটা দিয়ে আপনাকে সেল করতে হবে, নাহলে সেলস প্রসেসটাও এন্ট্রি দিতে পারবেন না। একমাত্র এসিপি অ্যাসেট মডিউলেই সবচেয়ে বেশি অটোমেটেড, মানে কোনো ম্যানুয়াল আপনি কোনো এন্ট্রি পাস করতে পারবেন না অ্যাসেট মডিউলের বাইরে, আপনি কখনোই ডিরেক্ট কোনো এন্ট্রি দিতে পারবেন না, অ্যাসেট মডিউলের মাধ্যমে আপনাকে এন্ট্রি পাস করতে হবে। দ্যাট মিন্স সরাসরি প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেবিট টু ক্যাশ ক্রেডিট এই ধরনের কোনো এন্ট্রি দিতে পারবেন না। আপনাকে একটা অ্যাসেট কোড করতে হবে, কোড করে ওই অ্যাসেটের কোড নাম্বারটার ভিতরে ভ্যালু দিতে হবে, তখন গিয়ে জিএল এটা আট হবে, ঠিক আছে? পেমেন্ট তো এটা তো এই যে সেম জিনিসটাই, মানে আমরা বিভিন্ন নামে ডাকি কিন্তু এই যে এটা লসের মতোই, ঠিক না? ফুল লস দেখায় দিবে, আর কিছুই না, পুরাই লসে দেখায় দিবে। ওই যে ডিসপোজাল যে পোর্শনটা দেখছেন না, ডিসপোজালটাই তো লস, এই লসটাকে দেখায় দিবে যে আমার টোটাল অ্যাসেটটাই লস,
আজকে হ্যাঁ, তা তো অবশ্যই। যেমন আপনি অ্যাসেটটাকে কি করতেছেন? সরাসরি ইম্পেয়ারমেন্ট করে দিচ্ছেন। মানে কি? লসে চার্জ করে দিচ্ছেন। সরাসরি এক্সপেন্সে চার্জ হয়ে যাবে এটা। স্যার অ্যাসেটটা পার্শিয়ালি আমি ভ্যালু কমায় দিতে পারি না? যদি পুরোটা আমি হ্যাঁ, পার্শিয়ালি করা যাবে। ওই যে আমি আপনারা একটা জিনিস দেখাইছিলাম না? ওই যে কমপ্লিট রিটায়ারমেন্ট একটা কথা আছে দেখছেন না? আমি জি কিন্তু এখানে একটা টিক মার্ক দিছিলাম। আপনি যদি টিক মার্ক না দেন তাহলে সে পার্শিয়াল নিবে। আপনি যতটুকু ভ্যালু বিক্রি করবেন ততটুকু ভ্যালুই সে সেল হবে, বাকিটা থেকে যাবে। কমপ্লিট এর মধ্যে যদি কমপ্লিট রিটায়ারমেন্ট এর মধ্যে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে ফুল অ্যাসেটটাই সেল হয়ে যাবে। হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, আপনারা ওই যে ওই পোরশনটা তাহলে দেখেন না, আমি একটু দেখাই দিচ্ছি তাহলে আবার। আমার অ্যাসেটটা ছিল কত? ৭০,০০০ টাকা ছিল না? ধরুন আমি এখন পার্শিয়াল সেল করব ৫০,০০০ টাকা। ঠিক আছে? সেল দিলাম। সেলসের জার্নালটা দিয়ে আমি রেভিনিউ দিয়ে। ঠিক আছে? কত টাকা সেল আমার? ৫০,০০০ টাকা। এই যে অ্যাসেট রিটায়ারমেন্ট এখানে টিক দিবেন। টিক দিয়ে এন্টার প্রেস করবেন। তাহলে একটা সেকেন্ড স্ক্রিন আসবে। এই যে এখানে দেখেন। এখানে আপনি অ্যাসেট নাম্বারটা দিলেন। ভ্যালু ডেট দিলেন। দিয়ে আপনি যে ডেটে বিক্রি করবেন ওই ডেটটা দিলেন। এই যে কমপ্লিট রিটায়ারমেন্ট। ঠিক আছে? এখানে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে সে 100% সেল হয়ে যাবে। আর যদি মনে করেন না যে পার্সেন্টেজ আছে, আপনি 50% সেল করবেন। ঠিক আছে? 50% সেল আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন উত্তম সাহেব? আপনার কথাটা কেটে আসতেছে। হ্যালো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন। না, এইজন্য তো আপনি যদি কমপ্লিট রিটায়ারমেন্ট দেন তার মানে 100%, ঠিক আছে? আর আপনি যখন পার্সেন্টেজ দিয়ে দিবেন তখন ওই পার্সেন্টেজ আকারে সে নিয়ে নিবে। ঠিক আছে? আর এখানে পার্সেন্টেজ না দিয়ে ভ্যালু ফিক্স করে কি নেওয়ার অপশন আছে? এই যে অ্যামাউন্ট পোস্টেড আছে, অ্যামাউন্ট কত টাকার আপনি সেল করতে চান। এখানে দিয়ে দিলেই হবে, তখন আর পার্সেন্টেজ লাগবে না। হ্যাঁ, তখন আর পার্সেন্টেজ লাগবে না। ঠিক আছে? স্যার তখন অপশন তারা ৩টা রাখছে এখানে। ৩টা স্যার আমার অপশনের ভিতরে একটা আছে অ্যামাউন্ট দিয়ে আপনি করতে পারবেন, পার্সেন্টেজ দিয়েও করতে পারবেন। আবার মনে করেন যে না, ওই অ্যাসেটের কোয়ান্টিটি ৩টা বা ২টা বা ১টা বা ১০টা, আপনি একটা সেল করতে চান, তখন এই কোয়ান্টিটি দিবেন শুধু, আর কিছুই না। এই ভ্যালু স্যার ডেটটা মানে বোঝাচ্ছে কি আপনি কোন ডেটে এটাকে সেল করবেন। ঠিক আছে? জি, বলেন। স্যার এভাবে যদি হচ্ছে আমি পার্শিয়ালি মানে রিটায়ার করি তখন হচ্ছে আমার ডেপ্রিসিয়েশনটা কি ওই পার্সেন্টেজ অনুযায়ী রিভার্স হবে? হ্যাঁ, ওই আপনি যতটুকুই নিবেন ততটুকুই সে ডেপ্রিসিয়েশন নেবে। ধরেন সাপোজ আপনি 50% সেল করলেন, বাকি 50% অ্যাসেটটা সেল করলেন না। তো ওই 50% অ্যাসেট যতটুকু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সে চার্জ করছে ততটুকু সে 50% নিবে। আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, অ্যাসেট মডিউলের টোটাল ইন্টেলিজেন্সি এসিপি নিজেই অ্যাপ্লাই করে তার ব্যাকগ্রাউন্ড প্রসেসে। ঠিক আছে? এখানে শুধু হোম স্ক্রিন গুলো শুধু আপনি ইনপুট দিবেন, সে ব্যাকগ্রাউন্ডে সব জানাগুলো এবং ক্যালকুলেশন গুলো সে নিজেই অটোমেটিক্যালি করে দিবে সে।
আমার দেখা মতে এসএপি সবচাইতে সুন্দর মডিউল হলো অ্যাসেট মডিউল। আমার কাছে খুবই ভালো লাগে অ্যাসেট মডিউলটা। কারণ এত সুন্দর করে কোন মডিউল আসলে গুছাইতে পারে নাই কেউ। কোন সফটওয়্যারই পারে না। আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে সেল করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে পারচেজ করতে পারবেন। তার হিস্ট্রি, তার রিপোর্ট, অনেক সুন্দর রিপোর্টিং। আমি আপনাদেরকে একটা রিপোর্টিং পাথ দেখায় দিই। ঠিক আছে? এই যে রিপোর্টিং পাথ ইনফরমেশন সিস্টেম, ওকে? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দেখেন, এই যে অ্যাকাউন্টিং দেখছেন? তারপর আছে কি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং থাকার পর দেখেন এখানে আছে জেনারেল লেজার, রিসিভেবল, পেয়েবল, অ্যাসেট অ্যাকাউন্টিং। ৪ টা পোরশন আছে। এই ৪টাতেই আপনারা দেখেন হিউজ পরিমাণ রিপোর্ট দেখছেন? এগুলো সব রিপোর্টিং ঠিক করে যে F.08 এগুলো কিন্তু ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে? রিসিভেবল এর টিকট দেখেন। এগুলো সব হলো রিপোর্ট। এই যে অ্যাসেট অ্যাকাউন্টিং, অ্যাসেটে বলছিলাম যে আমি AR0123, এই যে AR0123 তিনটে। ঠিক আছে? এরপরে এটার ভিতরে আরো অ্যাসেটের রিপোর্ট আছে, এই যে দেখেন অ্যাসেট ব্যালেন্স, অনেক রিপোর্ট আছে। এগুলোকে বলা হয় এসএপি স্ট্যান্ডার্ড রিপোর্ট। বিভিন্ন অ্যাঙ্গেলে এই রিপোর্ট গুলো করা, বিভিন্ন অ্যাঙ্গেলে। মোরাললেস সবগুলো একই, কিন্তু ইনফরমেশন এক একটা এক এক ভাবে সে দেখাচ্ছে। যেমন এটা দেখেন কস্ট সেন্টার দিয়ে সে দেখাবে, লোকেশন দিয়ে দেখাবে, সে ক্লাস দিয়ে দেখাবে, সে প্ল্যান দিয়ে দেখাবে। এক এক ভাবে এক একটাকে সে সার্চ করে নিয়ে আসে। পাবেন কোথায়? ইনফরমেশন সিস্টেমের ভিতরে। ঠিক আছে? এই যে হোম স্ক্রিনের ইনফরমেশন সিস্টেমের ভিতরে সব রিপোর্টিং টিকিট গুলো থাকে। এখানে আপনি লগইন করবেন, করার পর অ্যাকাউন্টিং এ চলে যাবেন। তারপর লজিস্টিক রিপোর্ট যদি আপনি দেখতে চান, লজিস্টিকের রিপোর্ট সব এখানে। লজিস্টিক ডিপার্টমেন্ট। ঠিক আছে? ইনভেন্টরি, ম্যাটেরিয়ালের রিপোর্ট। ঠিক আছে? তারপর আপনার স্টকের লিস্ট কিভাবে দেখবেন, সব রিপোর্টিং টিকিট এখানে। প্রত্যেকটা ট্রানজাকশন কোডের পাশে কিন্তু একটা করে কথা লেখা আছে। যেমন MMBE, এটাতে কি দেখা যায়? স্টক ওভারভিউ। এটাতে আপনি স্টক দেখতে পারবেন। ঠিক আছে? স্যার এখানে ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই কোডগুলান কি হবে স্যার? কোথা থেকে পাবো? আচ্ছা, আমি এখনই দেখাচ্ছি আপনাকে। এই যে ব্যালেন্স শিট এন্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেন। এই যে এগুলো চার্ট অফ অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট, অ্যাকাউন্ট ব্যালেন্স, এটাই ট্রায়াল ব্যালেন্স। এই যে F.08 এটা ট্রায়াল ব্যালেন্স। ব্যালেন্সটা দেখেন। ঠিক আছে? আপনি চার্ট অফ অ্যাকাউন্টসটা দেন, এখানে কোম্পানি কোড দেন, দিয়ে এক্সিকিউট করেন। দেখেন ট্রায়াল ব্যালেন্সটা চলে আসবে। এই যে ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে? এই যে দেখেন ট্রায়াল ব্যালেন্স চলে আসছে। ট্রায়াল ব্যালেন্স কি? অনেক সফটওয়্যার আছে যে ডেবিট ভাউচার বলে আর ক্রেডিট ভাউচার বলে, কিন্তু এসসিপির ভাষায় হলো জার্নাল ভাউচার। ঠিক আছে? জেবি ভাউচার। এই যে দেখেন ট্রায়াল ব্যালেন্স এর 0। ঠিক আছে? এটা সার্বক্ষণিক 0 থাকবে। আমরা ছোটবেলায় যখন অঙ্ক করছি তখন এরকম অঙ্ক করছি না? ট্রায়াল ব্যালেন্স খতিয়ানটা এরকম থাকে না? বিভিন্ন গ্রুপে সিরিয়াল থাকে। এই রিপোর্টগুলো ডাউনলোড করে এটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, ঠিক না? এটা আপনি যাবেন এই যে লিস্ট, লিস্টে এখানে একটা এক্সপোর্ট নামে একটা অপশন থাকে কিছু টিবোর্ডে। এক্সপোর্ট থেকে করতে পারবেন। আর এখানে যদি না থাকে সিস্টেমে যাবেন, এই লিস্টে যাবেন। ঠিক আছে? এই লিস্টে গিয়ে তারপর আপনি যাবেন সেভ। ঠিক আছে? সেভে যাওয়ার পর এই লিস্টে চলে আসবে। দেখছেন পাথগুলা? লিস্ট, সেভ, লিস্ট। এখানে ক্লিক করলাম। ঠিক আছে? প্রাইভেটলি সেভ, সিস্টেম,
সেভ সেভের পরে এই যে এখানে আছে টেক্সট উইথ ট্যাব, টেক্সট উইথ ট্যাব, এখানে ক্লিক করলাম। আপনি HTML ফরম্যাটে নামাতে পারবেন যদি চান, HTML ফরম্যাটে যে ওয়েব পেজ ফরম্যাট, টেক্সট উইথ ট্যাবে ক্লিক করলাম, তারপর এখানে টিক মার্ক দিলাম, তারপরে দিব ধরেন টিভি ট্রায়াল ব্যালেন্স, টিভি ডট এক্সেল ভার্সন কি এক্সএলএস না এক্সএল, এক্সএলএস না আরেকটা এক্স হবে স্যার, এক্সএলএক্স। এক্সএলএক্স এটা না, এক্সট্রা মনে হবে না স্যার। হ্যাঁ এক্সএলএক্স এটাই তো মানে লেটেস্ট মানে এটাই এক্সএলএক্স, ঠিক আছে। তো এটাকে আমি জেনারেট করলাম, হ্যালো দেখি হয়েছে কিনা আমার হোম স্ক্রিনে টিভি এই যে আসছে, টিভি নামে আসছে দেখছেন। এটাকে এখন ওপেন করতে হবে, এই ফাইলটাকে আমার আগে ক্লোজ করতে হবে। স্যার এটা টেক্সট ফাইল, এটা আই থিংক আপনার নোটপ্যাড বা ওইটা দিয়ে ওপেন করতে হবে, এক্সেল ওপেন হবে না। এক মিনিট তারা জয়েন করতে পারতেছে না। স্যার আমাদের একজন মেম্বার জয়েন করতে পারতেছে না। হ্যাঁ এটাই দেখতেছি আমি। না এখন তো জয়েনিং লেখা আসছে, কেউ মনে হয় অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ জয়েন হয়েছে তার। কোথায় ছিলাম? আচ্ছা এটা she cannot open এক্সেলেন্স, এই ফাইল আসে হয় নাই, আমরা এক্সেল এস দিয়ে করি সিস্টেম লিস্ট সেভ টিভি ডট এক্সএলএস, এইটাতে দেখি না কি এইটা দিয়ে হচ্ছে, ঠিক আছে। এটাকে এখানে একটু সাইজ করতে হবে, এক্সেল ভার্সনে সেভ এজ গিয়া এটাকে ইউনিক কোড থেকে ট্রান্সফার করে এক্সেল ওয়ার্কশপে নিতে হবে, নিয়ে তারপরে টিভি লিখতে হবে, ঠিক আছে। টিভি লিখে তারপরে এটাকে আমরা সেভ দিই। এখন এটাকে একটু স্ট্রাকচার নিয়ে আসতে হবে, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, কাজ করি 1 2। এক্সেলে তো আপনারা অনেকেই এক্সপার্ট আছেন, ঠিক আছে। আমি কিছু পারি এক্সেলে, খুব ভালো পারি না, ঠিক আছে। এটাকে এই পর্যন্ত নিয়ে আসি। Recording in progress. এগুলোকে আননেসেসারি জিনিসগুলোকে আমি ডিলিট করে দিই, ফিল্টারিং করি, ফিল্টারিং করে
ব্ল্যাঙ্কটাকে ফেলাই দিই। ঠিক আছে, ঠিক আছে, দেখেন আলটিমেটলি আমার এই যে ট্রায়াল ব্যালেন্স দেখছেন জিরো, সামেশন কিন্তু জিরো। ট্রায়াল ব্যালেন্স সবসময় কি ডেবিট ক্রেডিট কি হবে, জিরো হবে না। আননেসেসারি জিএল গুলোকে ডিলিট করে দিই, এটাকে দরকার নাই। ঠিক আছে, এই হলো ট্রায়াল ব্যালেন্স। এখানে দেখেন সকল প্রকার জিএল এর ট্রানজাকশনের ডেবিট ক্রেডিট সবকিছু মিলে এটা যোগফলটা এখানে চলে আসছে। এটা সামেশন দেন, ঠিক আছে। উত্তম সাহেব, এখানে দেখি ভার্সন করা আছে কিনা। একটা ভার্সনের একটা ট্রানজিশনে রিপোর্ট দেখা যায় f.01, ঠিক আছে। দেখি এখানে কোনো ভার্সন করা আছে কিনা, এই ভার্সন দিয়ে আপনাদেরকে একটু দেখাই। এইখানে কোনো ভার্সন না, এইখানে কোনো ভার্সন আপাতত ক্রিয়েট করা নাই। আমি আরেকটা সার্ভার থেকে আপনাকে একটা রিপোর্ট দেখাই। ঠিক আছে, এটা SAP স্ট্যান্ডার্ড ফিনান্সিয়াল রিপোর্ট। এটা দেখেন, এটা একটা ফিনান্সিয়াল রিপোর্ট। এটাকে একটু গোছাইতে হয়, যেমন টোটাল অ্যাসেট, টোটাল ইকুইটি, অ্যাসেটের ভিতরে কি কি থাকতে পারে, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, এই যে দেখছেন ওই যে ট্রায়াল ব্যালেন্স যেটা আমরা দেখছিলাম, এটার একটা সামারি রিপোর্ট। টোটাল লায়াবিলিটিটা দেখেন, ইকুইটি, তারপর আছে আপনার নন কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি। এখন আপনি বলতে পারেন যে ব্যালেন্স গুলো কোত্থেকে আসছে, আপনি পাবেন এই যে এখানে ক্লিক করলে এই যে জিএল নাম্বার গুলো পেয়ে যাবেন, কোন জিএল থেকে কত টাকা আসছে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওই যে ট্রায়াল ব্যালেন্সে দেখছেন না, প্রত্যেকটাতেই একটা করে জিএল নাম্বার আছে, এখানে ওই জিএল থেকে এই ট্রায়াল ব্যালেন্সের ফিনান্সিয়াল রিপোর্টটা ফ্লো হয়েছে। এখানে ব্যালেন্স শিটটা করা আছে, টোটাল অ্যাসেট, টোটাল লায়াবিলিটি। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্টটা এখানে করা নাই, এটা ক্যালকুলেশন রেজাল্ট এখানে আসছে, এটা একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে গিয়ে চার্জ হয়ে গেছে। এটা একটা বিল্ট ইন ট্রানজাকশন কোড f.01। এই f.01 এর মাধ্যমে আপনার অ্যাসেটের ফিনান্সিয়াল পজিশনটা দেখা যায় এই f.01 এর মাধ্যমে। f.08 এটা হলো আপনার ট্রায়াল ব্যালেন্স। আরেকটা আছে, এটা একটা আছে, এটা ওই ভার্সনের মধ্যেই দেখা যায় f.54, এটার এটা সেম
ডট 54 এটাকে দেখতে পারেন কিরকম ভাবে দেখা যাবে। এই যে, অনেক অ্যাঙ্গেলের রিপোর্ট আছে। এটাতে জিএল নাম্বারটা পাশাপাশি আছে, কোন জিএল থেকে কত টাকা ভ্যালু আসলো এবং তার টেক্সট গুলো কত। একটা প্রতিষ্ঠানে এসসিপি ভালো করে ইমপ্লিমেন্টেশন হলে ম্যানুয়ালি আসলে কাউকে ফিনান্সিয়াল রিপোর্ট করতে হয় না। আমরা যে সকল প্রতিষ্ঠানে কাজ করছিলাম সকল প্রতিষ্ঠানে ফিনান্সিয়াল রিপোর্ট আসলে করার প্রয়োজন পড়ে না, সিস্টেম থেকে এগুলা সব প্রিন্ট আউট করা যায়। এই যে প্রিন্টিং অপশন আছে, এখান থেকে সুন্দর করে প্রিন্ট আউট করা যায়। এই পাথ চ্যানেলটা আপনারা মনে রাখবেন, যে পাথ চ্যানেলের কথাটা আমি বলছি, ঠিক আছে? এটা হলো আছে কোথায়, ইনফরমেশন সিস্টেমের ভিতরে। এইটা হলো রিপোর্টিং টিকোডের হিস্ট্রি, সব ট্রানজাকশন কোড এখানে আছে, সব ট্রানজাকশন কোড, জেনারেল লেজার, অ্যাকাউন্টস রিসিভেবল, পেয়েবল, ফিক্সড অ্যাসেট। তো আজকে প্রোডাক্ট কস্টিং এর বিষয়ে কিছু বেসিক কথাবার্তা বলতে চাচ্ছিলাম, না নেক্সট ক্লাসে শুনবেন? একটু বেসিক আপনাদেরকে দিয়ে দিই প্রোডাক্ট কস্টিং এর, এসইপি প্রোডাক্ট কস্টিং, ঠিক আছে? এসইপি প্রোডাক্ট কস্টিং হলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কস্টিং। প্রোডাক্ট কস্ট, প্রোডাক্ট কস্টের বেসিক সম্পর্কে আমরা কি বুঝি? কেউ কি আমাকে একটু ক্লিয়ার করতে পারবেন প্রোডাক্ট কস্টিং জিনিসটা কি? এসইপিটা আমি আপনাদেরকে পরে শিখাইলাম, আপনাদের কাছ থেকে আমি প্রোডাক্ট কস্টিং একটু জানতে চাচ্ছি, মানে আন্ডারস্ট্যান্ডিং। বিষয়টা হলো কি, বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তখনই এসইপিতে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা সুন্দর আনসার দিচ্ছেন আপনি। আরো কেউ কিছু বলতে চান? প্রোডাক্ট কস্টিং জিনিসটা কি? প্রোডাক্ট কস্টিং আর কেউ? আর এই কস্টিংটা কিন্তু স্যার এর আগে আপনি দেখাইছেন স্যার, প্রাইম কস্ট, তারপরে কিভাবে ওভারহেড যোগ করে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট হবে, তারপর প্রফিটটা যোগ করতে হবে, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স থাকলে যোগ করে নিতে হবে। এই জিনিসগুলো তো টোটাল মিলে একটা প্রোডাক্ট কস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা একবার দেখাইছেন স্যার। এইখানে মনে হয় প্রোডাক্ট কস্টের ব্যাপারে কিছু কথা বলছিলাম, যে এখানে, ঠিক না? স্যার ল্যান্ডেড কস্টের সাথে ওভারহেড গুলো যোগ করলে, যেমন ডেপ্রিসিয়েশন, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, এই জিনিসগুলো নিয়ে নিলেই কিন্তু প্রোডাক্ট কস্ট চলে আসে, আর প্লাস ফাইনালি যেটা থাকে সেটা এস্টিমেটেড প্রফিট।
স্যার আপনি মিউট করেন। স্যার আপনার কোনো কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, আপনি মিউট করার। ও সরি, আমার হাত লেগে মনে মিউট হয়ে গেছে। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে স্যার পাচ্ছি। এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আমি ছিলাম কোথায়? এই কথাগুলো শুনছেন? হ্যাঁ স্যার, আমি তো ভাবছি যে প্রথমে ভাবছি শুধু আমি শুনতে পাই না, আমি একবার বলছি যে স্যার মিউট করা আছে, দেখি বাকি কেউ কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলে, এটাকে আমি যেটা বলছি যে এটা হলো ক্লাসিফিকেশন অফ ইনভেন্টরি। ইনভেন্টরি কি কি ক্লাসিফিকেশন হতে পারে? ঠিক আছে, আমরা জেনারেল লেজারটা দেখি। ইনভেন্টরি গ্রুপে কি কি থাকে দেখেন। এই যে ইনভেন্টরি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন এই জিনিসটা। একটা ইনভেন্টরিতে কি কি থাকে? র মেটেরিয়াল থাকে না? এখানে র মেটেরিয়ালে কিছু ভাগ করছি আমরা, ঠিক আছে? র মেটেরিয়ালে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এইরকম ভাবে ভাগ করছি, ঠিক আছে? মানে দ্যাট মিন্স র মেটেরিয়াল। তারপর স্পেয়ার পার্টস, সেমি ফিনিশ গুডস, ওয়ার্কিং প্রগ্রেস, ফিনিশ গুডস, প্যাকিং মেটেরিয়াল, ট্রেডিং মেটেরিয়াল, ক্যাপিটাল গুডস, কনজিউমেবল গুডস, স্টেশনারি মেটেরিয়াল, নন ভ্যালুয়েটেড মেটেরিয়াল এবং স্ক্র্যাপ মেটেরিয়াল। এই হলো বিভিন্ন ধরনের মেটেরিয়ালের ক্লাসিফিকেশন, ঠিক আছে?
দ্যাট মিন্স ইনভেন্টরি। ওকে, এইখানে আমরা যেটা করছি, একটা ফিনিশ মেটেরিয়াল তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, অনেকগুলো র মেটেরিয়ালের সমন্বয়ে এবং এসএফজির সমন্বয়ে একটা ফিনিশ মেটেরিয়াল তৈরি হবে, ঠিক না? যেমন একটা মোবাইলের ভিতরে র মেটেরিয়াল কি? মোবাইলের র মেটেরিয়াল হলো তার ব্যাটারি থেকে শুরু করে তার আনুষঙ্গিক যত পার্টস আছে সবগুলো হলো র মেটেরিয়াল। এবং একটা মোবাইল, পূর্ণাঙ্গ একটা মোবাইল, এটাই হলো তার ফিনিশ মেটেরিয়াল। এবং মোবাইলের যে কভার যেটা থাকে ওটা হলো তার প্যাকিং মেটেরিয়াল। তার মানে কি সবগুলোই পার্ট অফ ইনভেন্টরি এবং ইনভেন্টরি ক্লাসিফিকেশন। দ্যাট মিন্স র মেটেরিয়াল, ফিনিশ মেটেরিয়াল, এসএফজি মেটেরিয়াল, বিভিন্ন নামে আমরা এগুলোকে নামে ডাকি, কিন্তু শুধু ফর্মসটাই শুধু চেঞ্জ হয়। দ্যাট মিন্স অনেকগুলো র মেটেরিয়ালের সমন্বয়ে একটা এফজি মেটেরিয়াল তৈরি। ওকে, এটা কি এসিপি ভাষায় কি বলে? বিও এম বম বলে, ঠিক আছে? এসিপি ভাষায় কি বলে? বিও এম বম, বিল অফ মেটেরিয়াল। তো বিল অফ মেটেরিয়াল, এই জিনিসটা তো আপনারা এখন বুঝতে পারছেন যে বিল অফ মেটেরিয়াল হলো কি, যে একটা ফিনিশ মেটেরিয়ালের যতগুলো চাইল্ড মেটেরিয়াল আছে এই সকল চাইল্ড মেটেরিয়াল ফিনিশ মেটেরিয়ালের ভিতরে থাকবে, ঠিক আছে? আমরা একটা কাজ করি, একটা বিল অফ মেটেরিয়াল আমরা সিস্টেমে দেখি বম কিরকম দেখতে। CS03, ঠিক আছে? বম দেখার ট্রানজিশন কোড কি? CS03। ওকে, বম দেখার ট্রানজিশন কোড। ওকে, আমি এখান থেকে একটা মেটেরিয়াল নিয়ে আসি, একটা ফিনিশ মেটেরিয়াল সার্চ করে নিয়ে আসি। ধরেন আমার একটা ব্লক, এটা আমার ফিনিশ মেটেরিয়াল, ঠিক আছে? তারপর ইউজেস 1 দিলাম। আচ্ছা, তারপর সে বলতেছে কি প্ল্যান দেওয়ার জন্য BOM নট ফাউন্ড, এই মেটেরিয়াল সে বম পাচ্ছে না, খুঁজে নিয়ে আসতেছি। CO03, এখান থেকে একটা প্রোডাকশন অর্ডার খুঁজে নিয়ে আসি, তাহলে এখানে আমরা বমটা পাবো। প্রোডাকশন অর্ডার, ওকে, ঠিক আছে। মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এই জিনিসটা কি, স্ক্রিনটা একটু সবাই ভালো করে লক্ষ্য করবেন। এটা হলো প্রোডাক্ট কস্টিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই অর্ডার, দ্যাট মিন্স কি, এটা একটা প্রোডাকশন অর্ডার। প্রোডাকশন ম্যানেজার কি করছে, সে একটা অর্ডার দেয় যে আমার এত কোয়ান্টিটি ফিনিশ মেটেরিয়াল বানাবো, ঠিক আছে? তো ওর বেস কোয়ান্টিটির উপর সে নির্ভর করে কি করে, একটা রেসিপি তৈরি করে। এই যে রেসিপি, এই র মেটেরিয়াল গুলো সমন্বয়ে, যে বালি, লোকাল বালি, সিমেন্ট, বোল্ডার স্টোন, এগুলোর সমন্বয়ে এই ফিনিশ মেটেরিয়ালটা বানাবে, ঠিক আছে? এই ফিনিশ মেটেরিয়ালের নাম কি? 50x50x50 QCM সলিড ব্লক, ব্লক বানাবে সে। তার মানে কি, এগুলো হলো আমার র মেটেরিয়াল, আর উপরেরটা কি, এটা ফিনিশ মেটেরিয়াল, আর এটা হলো আমার কি, ওয়ার্ক, মানে প্রোডাকশন অর্ডার নাম্বার। এরপর অপারেশনে ক্লিক করেন। এটা হলো কি আমার, এটা হলো আমার রাউটিং। রাউটিং কি বুঝেছি আমরা? রাউটিং জিনিসটা কি মনে আছে আপনাদের? রাউটিংটা হলো
এই যে আপনি এই ব্লকটা যে বানাবেন, এখানে ম্যান মেশিনের একটা আওয়ার থাকে না, ওই ম্যান মেশিনের আওয়ারটাকেই রাউটিং বলে। ঠিক আছে, তো কিছু মানুষ এখানে কাজ করবে, তার একটা রেট আছে, এবং ফ্যাক্টরি ওভারহেডের কিছু প্রাইস আছে, যে মেশিন এবং লেবারের প্রাইস, মানে কত পার আওয়ার রেট। দ্যাট মিনস ফ্যাক্টরি ওভারহেডে মেশিনের পার আওয়ার রেট কত এবং লেবারের পার আওয়ার রেট কত, এই পার আওয়ারটা এখানে বসাইলে সে ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেশন করে নেয়। সে বলছে কি 1000 পিস বানাইতে পারে, 2 ঘন্টা মেশিনের সময় লাগে এবং 8 ঘন্টা লেবার লাগে, এটা সে বোঝাচ্ছে। 2 ঘন্টার ভ্যালু কত, এই 2 ঘন্টার ভ্যালুটাকে ব্যাকগ্রাউন্ডে একটা স্ট্যান্ডার্ড রেট বসায় দিয়ে আসতে হয়। ঠিক আছে, যে পার আওয়ার রেট আপনার 200 টাকা বা 100 টাকা বা 150 টাকা, এরকম একটা রেট বসায় দিয়ে আসতে হয় সফটওয়্যার, তাহলে সে ব্যাকগ্রাউন্ড থেকে ক্যালকুলেশন করে নেয়। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রেট। এখন সে প্রোডাকশন অর্ডার করছে, এই যে প্রোডাকশন অর্ডার নাম্বার করছে, এই হলো তার মেটেরিয়াল কোড, কত পিস সে বানাবে, সে 10 পিস বানানোর অর্ডার করছে এবং প্যারালালি তার 10 পিসের কি করলো, ডেলিভার দেখায় দিচ্ছে, মানে কি তার প্রোডাকশন অর্ডার কনফার্ম হয়ে গেছে। তাহলে এখানে কিছু বেসিক কিছু অ্যাকাউন্টিং জার্নাল আছে, এটা লক্ষ্য রাখতে হবে আপনাদের। এটা দেখতে পারবেন আপনি ডকুমেন্টেড গুডস মুভমেন্ট, এইখানে দেখেন, এখানে দুইটা ডকুমেন্ট টাইপ আছে, একটা হলো 261 মুভমেন্ট আর একটা আছে 101 মুভমেন্ট। 261 মুভমেন্ট দিয়ে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে আমরা একটু দেখি 261 মুভমেন্ট কে সে কি নামে ডাকে। দেখেন এসিপি এগুলা কিন্তু ইন্টারন্যাশনালি ভাবে মুভমেন্ট, এই যে 261 আমরা ওয়ার্ল্ডের যে জায়গাতেই যান ওরা এই কথাগুলো বলবে। 261 কি বোঝাচ্ছে, গুডস ইস্যু ফর ওয়ার্ডার, ওই ওয়ার্ডার নাম্বারের এগেইনস্টে সে গুডস ইস্যু করছে। তার মানে কি কি গুডস ইস্যু করছে, সে র মেটেরিয়াল ইস্যু করছে। তো র মেটেরিয়াল ইস্যু করলে জার্নাল কি হবে শুনি, একটু বলেন আপনারা। র মেটেরিয়াল ইস্যু করলে কি জার্নাল হবে উত্তম সাহেব? Sir, work in process debit, inventory credit, মানে raw material inventory credit. ঠিক আছে, স্যার আমার এই আমার একটা প্রসেসটা আমরা ওয়ার্কিং প্রসেসটাকে রাখি নাই, স্যার সরাসরি কনজাম্পশনে চার্জ করে দিয়ে আপনার এই যে এফআই ডকুমেন্টে ক্লিক করেন, অ্যাকাউন্টিং জার্নালটা দেখবেন, মানে ডাব্লিউপি যে প্রসেসটা মাঝখানে যে একটা ট্রানজিট প্রসেস, এখানে এটা করি নাই, কারণ এটা খুব দ্রুত ক্রিয়েট হয়ে যায়, তো ডাব্লিউপিটা প্রয়োজন পড়ে না। অন্যান্য ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন আমার কি হলো, সবগুলো স্টক অফ র মেটেরিয়াল, দ্যাট মিন্স সিভিল মেটেরিয়াল সব ক্রেডিট, আর কনজাম্পশন হচ্ছে আমার ডেবিট। মানে ডাব্লিউপি প্রসেসটা এই এই যে ডিজাইন দেখতেছেন, এই ডিজাইনে এটা প্রয়োজন নাই, কারণ ডাব্লিউপি তে একটা সার্টেন টাইম প্রয়োজন, ঠিক না? কিছু ডাব্লিউপি সময় লাগে, তো এটা ডাব্লিউপিটা খুব কুইক হয়ে যায়, এই জন্য ডাব্লিউপি তে আমরা রাখি না, কারণ আলটিমেটলি ডাব্লিউপি তে জিরো হয়ে যাবে ফর দ্য টাইম। সে কি করছে, স্টক অফ র মেটেরিয়াল কমে গেছে, কনজাম্পশন চার্জ করছে। আবার ব্যাকে আসেন, এখন হলো কি 101 মুভমেন্ট। 101 মুভমেন্টে সে কি বোঝাচ্ছে, সে এই ফিনিশ মেটেরিয়ালটা সে 10টা রিসিভ করছে। ঠিক আছে, এই ফিনিশ মেটেরিয়াল 10টা সে রিসিভ করছে, এটার অ্যাকাউন্টিং জার্নালটা আমরা দেখি। এই যে হলো তার অ্যাকাউন্টিং জার্নাল।
স্টক অফ ফিনিশ মেটেরিয়াল 176 টাকা, ঠিক আছে। কনজাম্পশন ক্রেডিট 176 টাকা, তার মানে কি এটা ভাইস ভার্সা হয়ে গেছে, দেখছেন? স্যার ক্রেডিট তো সিওজিএম একটা হেড দেখাচ্ছে, কনজাম্পশনটা কি নেট অফ হয় না? কনজাম্পশন ক্রেডিট হয় না? হ্যাঁ কনজাম্পশনের যে হেডটা, এটা কি ক্রেডিট হয়ে আপনার ফিনিশ গুডস এ ভ্যালুটা ট্রান্সফার হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা দেখলাম হচ্ছে সিওজিএম এর হেডটা ক্রেডিট হচ্ছে, কনজাম্পশনটা নেট অফ কখন? এই জিএল এর নামগুলো বলতেছেন এটা? না এখানে স্যার, দেখেন দুই স্যার ওই ক্যাটাগরি জিএল আছে। এক ক্যাটাগরি জিএল হলো আপনার 1 সিরিজ, আর এটা হলো 4 সিরিজ, ঠিক আছে। কারণ এটা তো সিওজিএম টা হবে, রয়ের ক্ষেত্রে হবে কনজাম্পশন, আর ফিনিশ মেটেরিয়াল ক্ষেত্রে কি হবে? সিওজিএম, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। আরেকটা আছে দুইটা প্রসেস প্রোডাকশন মডিউলে, একটা হলো মেক টু অর্ডার, মেক টু অর্ডার, ঠিক আছে। অর্ডারের এগেইনস্টে সে কিছু মেক করবে। আরেকটা আছে কি, সে স্টক ক্রিয়েট করে রাখে, তারপরে সে পরবর্তীতে সে সেল করে। কিছু কোম্পানি আছে দেখবেন অর্ডার পাওয়ার পর প্রোডাকশন করে, যেমন স্পিনিং মিল গুলা সার্বক্ষণিক অর্ডার থাকে, আর এরা অর্ডার এগেইনস্টে বানায়। বা বেশ কিছু প্রতিষ্ঠান আছে যে অগ্রিম অর্ডার পায়, এটা মেক টু অর্ডার, ঠিক আছে। আরেকটা আছে কি মেক টু স্টক। মেক টু স্টক কি, সে তৈরি করে স্টকে রাখে, পরবর্তীতে সে সেল করে, ঠিক আছে। দুই টাইপসের প্রোডাকশন অর্ডার হয়, মেক টু অর্ডার, মেক টু স্টক। এখানে কস্টিং পার্ট আছে, এইখানে একটু কস্টিং পার্টটা দেখেন। লাইসেন্স, এটা দেখেন টার্গেট কস্ট। টার্গেট কস্ট দিয়ে সে কি বোঝাচ্ছে? টার্গেট কস্ট হলো তার ওই যে বমের যে কস্ট, ঠিক আছে, দ্যাট মিন্স প্ল্যান কস্ট। ওই যে বমের ভিতরে একটা রেসিপি থাকে না, যে রেসিপিটার মধ্যে বলা থাকে যে এই মেটেরিয়াল গুলোর প্রাইস এত, ঠিক আছে। এই যে দেখেন, এই হলো তার মেটেরিয়ালের কোড নাম্বার গুলা এবং কি কি মেটেরিয়াল, তার ডেসক্রিপশন এখানে আছে, ঠিক আছে। তার প্ল্যান কস্ট কত, পার ইউনিট প্রাইস এত। পক্ষান্তরে অ্যাকচুয়াল কস্ট কত, সে রেসিপিতে দিছিল সে লোকাল স্যান্ড 24 টাকার সে ইস্যু করবে, কিন্তু সে অ্যাকচুয়ালি করছে 30 টাকা। মানে প্রত্যেকটাতে তার ভেরিয়েন্স আছে। দেখেন এখানে সে বাজেট করছিল যে তার 129 টাকার তার র মেটেরিয়াল লাগবে, দেখা গেছে যে তার লাগছে কত, 135 টাকা। এখানে তার 6 টাকা বেশি লাগছে। আবার এইটার বেলায় দেখেন একটু উল্টা হয়ে গেছে, সে বাজেট করছিল 75 টাকার, তার লাগছে 55 টাকা, তার মানে কি 20 টাকা তার কমে গেছে। এবং এই লেবার আওয়ার এবং মেশিনের আওয়ারের রেট আসছে 8 টাকা এবং 20 টাকা, ঠিক আছে। এখন দেখা গেছে কি, এই ফিনিশ মেটেরিয়ালের প্রাইস কত, এই ফিনিশ মেটেরিয়ালের প্রাইস হলো
76 টাকা। তাহলে এই দুইটার ভেরিয়েন্স কত আসে? এটার ভেরিয়েন্স আসতেছে কত আমার এখানে? দুটার ডিফারেন্স আসছে আমার 6 টাকা। এই প্রোডাকশন অর্ডারটা যখন সেটেল হয়ে যাবে তখন ভেরিয়েন্সটা নীল হয়ে যাবে। যেমন আপনি এখান থেকে চট্টগ্রাম গেছেন, আপনার বাজেট হলো 2000 টাকা, আপনি খরচ করে আসছেন 2200 টাকা। তাহলে কি এটা পজিটিভ ভেরিয়েন্স না নেগেটিভ ভেরিয়েন্স? আর ওর কাছে দিকে শুনছেন? স্যার ইনভেন্টরিতে প্ল্যান কস্টটা কি বুক হয় এন্ড দেন আপনার ভেরিয়েন্স নেট অফ করে আমার অ্যাকচুয়াল কস্টে আসতে হয়, নাকি আমার ইনভেন্টরিতে অ্যাকচুয়াল কস্ট এসে পড়ে? এসএপি স্ট্যান্ডার্ড কস্ট মেইনটেইন করে, স্ট্যান্ডার্ড কস্ট। এসএপি সবসময় কি করে? স্ট্যান্ডার্ড কস্ট মেইনটেইন করে। এটা একদম খুব ভালো করে মনোযোগ দিয়ে রাখবেন। যেমন আপনি একটা প্রোডাকশন করার সময় আপনি কি অ্যাকচুয়াল কস্ট ইনপুট দিতে পারবেন পার ইউনিটের? সম্ভব এটা কখন দেওয়া বলেন তো? ধরুন আপনি প্রতিদিন 10,000 করে প্রোডাকশন করেন। এই যে প্রোডাকশন করেন, এই প্রোডাক্টের পার ইউনিট অ্যাকচুয়াল কস্ট কি আপনি বের করতে পারবেন? আপনি তো স্যালারি দিচ্ছেন 1 মাস পর। ফ্যাক্টরি অপারেটর বহুত খরচ আছে যেগুলো দিচ্ছেন 1 মাস পর। দিচ্ছেন না? জি স্যার। তাহলে আপনাকে কি করতে হবে? স্ট্যান্ডার্ড কস্ট করতে হবে না? স্ট্যান্ডার্ড কস্ট মানেটা কি? আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, আপনি বাজেট করছেন 2000 টাকা। এটা হলো স্ট্যান্ডার্ড কস্ট। এখন আপনি চট্টগ্রাম থেকে ঘুরে আসে আপনি দেখলেন যে আপনার কস্ট হচ্ছে 2200 টাকা। এটা কি অ্যাকচুয়াল কস্ট, ঠিক না? এই যে 200 টাকা, এই 200 টাকাটাই একবার পজিটিভ ভেরিয়েন্স হবে, একবার নেগেটিভ ভেরিয়েন্স। কথাটা বুঝতে পারছেন? তার মানে কি? ওই প্ল্যানের সাথে সে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? প্ল্যান কস্ট ভার্সাস অ্যাকচুয়াল কস্ট। রাইট স্যার। সো আমার যদি আমি যদি টিভিতে যাই, আমি টিভিতে হচ্ছে আমার যে ইনভেন্টরি ভ্যালুটা আছে সেটার সাথে আমার যে ভেরিয়েন্সটা করেসপন্ডিং ভেরিয়েন্স আছে ওইটা অ্যাডজাস্ট করে আমি হচ্ছে অ্যাকচুয়াল কস্টটা এখান থেকে বের করতে পারবো, রাইট? রাইট। এগুলো সম্পূর্ণ অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড প্রসেসে জার্নাল গুলো পড়ে। এগুলো হলো প্রোডাকশন মডিউলের জার্নাল। যারা প্রোডাকশনে কাজ করে এরা এই জার্নাল গুলো বুঝে না। ব্যাকগ্রাউন্ডে যে অ্যাকাউন্টিং জার্নাল গুলো পড়তেছে এরা কিন্তু এরা জানে না। এরা ওই স্টোর থেকে র মেটেরিয়াল ইস্যু করতেছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা জার্নাল পড়ে যাচ্ছে। যখন ফিনিশ মেটেরিয়াল রিসিভ করতেছে তখন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে জার্নাল পড়ে যাচ্ছে। কথাটা বুঝছেন? আবার এই ব্যাচের যে প্রোডাকশন হয়েছে তার কত আওয়ার হয়েছে এটা যখন সে ইনপুট দিচ্ছে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফিগার গুলো আপ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ অটোমেটেড। শুধু ঘটনার প্রেক্ষাপটের এগেইনস্টে জার্নাল গুলো পড়ে। এখন অ্যাকাউন্টস টিমের প্রোডাকশন মডিউলের কাজ কি? অ্যাকাউন্টস টিমের প্রোডাকশন মডিউলের কাজ একটাই, সবচেয়ে যে পূর্ণ যে কাজ, এটা কিন্তু ভেরিয়েন্স পার্সেন্টেজটাকে অবশ্যই যত কমে রাখা যায়। যেমন আপনি এখান থেকে চট্টগ্রাম গেছেন, 2000 টাকা আপনি বাজেট করছেন, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড কস্ট। অ্যাকচুয়াল কস্ট হইছে 2200 টাকা। তার মানে কি ভেরিয়েন্সটা খুব নমিনাল। এখন আপনি স্ট্যান্ডার্ড কস্ট ধরছেন 2000 টাকা, আপনার অ্যাকচুয়াল কস্ট হইছে 60000 টাকা, 6000 টাকা। তাহলে কি স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালের মধ্যে বিশাল ফারাক না? তাহলে কি ভেরিয়েন্সটা কি ঠিক আছে? ঠিক না। তার মানে কি আপনার বিওএম এ ভুল আছে, বমে ভুল আছে। বমে সে বলতেছে কি যে আমার একটা ফিনিশ মেটেরিয়াল তৈরি করতে গিয়ে আমার 2000 টাকা খরচ হয়, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে যে তার খরচ হয় 6000 টাকা। তার মানে কি তার প্রোডাক্ট কস্টিংটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট কস্টিংটা হয় নাই। তার যে সকল কোয়ান্টিটি এবং সে প্রাইসটাকে সে এলোকেশন করছে এটা ভুল আছে। অ্যাকাউন্টস টিমের সিও পার্টে, দ্যাট মিন্স কস্ট এন্ড বাজেট টিমের মেইন কাজই হলো এটা যে প্রোডাক্ট কস্টের ভেরিয়েন্স অ্যানালাইসিস করা এবং তার বম অ্যানালাইসিস করা। আপনি যদি ভেরিয়েন্স অ্যাবনরমালিটি আসে তার মানে কি ফিনিশ মেটেরিয়াল প্রাইসের
রিফ্লেকশন প্রপারলি আসবে না। ফিনিশ মেটেরিয়াল প্রাইসের রিফ্লেকশন আপনাকে আনতে হলে অবশ্যই আপনাকে বিওএমটাকে অবশ্যই একদম মানে যত ভালো বম করা যায় রিফ্লেকশনটা তত ভালো আসে। কারণ আপনি তো প্রোডাক্টের প্রাইস গুলোকে ধরতেছেন স্ট্যান্ডার্ড কস্ট হিসেবে। এটা হলো প্রোডাকশন ওয়ার্ডারের, ঠিক আছে? স্যার এই ভেরিয়েন্স এর ক্ষেত্রে যারা প্রোডাকশন প্ল্যান্ট নিয়ে কাজ করে তাদেরও তো অনেক রেসপন্সিবিলিটি থাকে, কারণ তারা যে টার্গেট প্রোডাকশনটা দিবে সেই প্রোডাকশনটা যদি ফেল করে, যদি টার্গেট প্রোডাকশন একটু কম হয়, তাহলে তো ভেরিয়েন্সটা বেড়ে যাবে। হ্যাঁ, এই জন্যই তো আপনারা লক্ষ্য রাখতে হবে যে তারা যাতে মানে দুইজনেরই সেম যাতে কম করে, রেসপন্সিবিলিটি পালন করতে হবে। ঠিক আছে? তাদেরকে সবসময় চেকের মধ্যে রাখতে হয়। প্রসেস লস আছে, ঠিক না? প্রসেস লস যাতে কম হয়, এগুলো যদি আপনি লক্ষ্য না রাখেন Correct. তাহলে বাড়তেই থাকবে এটা। অ্যাকাউন্টস টিমের কাজ কিন্তু ভেন্ডরের পেমেন্ট দেওয়া না, কিন্তু অ্যাকাউন্টস টিমের কাজ হলো কস্ট কন্ট্রোলিং করা, ঠিক না? জি স্যার। স্যার আরেকটা স্যার, ছিল ওইখানে স্যার, স্যালারি যেটা বিওএম এর মধ্যে দেখাইলেন স্যার, স্যালারি ছিল আওয়ার বেসিস। এটা যদি আমরা পিস রেট সিস্টেম যদি হয়, যেমন উইভিং মেশিনের ক্ষেত্রে তাঁতিদের একটা পেমেন্ট দিতে হয়, যে তারা পিসের ভিত্তর বা গজের ভিত্তিতে পেমেন্ট নেয়। তো সেক্ষেত্রে আমরা এখানে কিভাবে বিওএমটা সেট আপ? এটা কি ছিল? এটা র মেটেরিয়ালের প্রাইস ছিল, তার ফিনিশ মেটেরিয়াল প্রাইস কত আসছে? 137 টাকা। এখন এই 137 টাকার এই 137 টাকার ফিনিশ মেটেরিয়াল তৈরি করার জন্য কি কি জড়িত থাকে? এই দুটা জিনিস জড়িত থাকে না? একটা কি ম্যান, একটা মেশিন, ঠিক আছে না? এই ম্যান মেশিনের রেট কিভাবে আমরা বের করব? এটা হলো ডিরেক্ট এক্সপেন্সেস, আর হলো কি ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? ধরেন আমার ফ্যাক্টরি ওভারহেড হলো 100 টাকা, 1000 টাকা। ডিরেক্ট এক্সপেন্সেস ধরেন আমার 500 টাকা, ঠিক আছে? এই হলো তার অবস্থা। এখন ম্যান এবং মেশিন আওয়ার কিভাবে বের করব? ম্যান আওয়ার বের করবো আমরা, এই দুইটা কষ্ট আপনি যোগ দেন, কত হলো? 1500 টাকা। মেশিন আওয়ার কিভাবে বের করবো? এই ফ্যাক্টরি ওভারহেডের ভিতরে 300 টাকা আছে আমার ডেপ্রিসিয়েশন। কিসের ডেপ্রিসিয়েশন? ফ্যাক্টরি ওভারহেডের ডেপ্রিসিয়েশন, মেশিনের ডেপ্রিসিয়েশন, ঠিক না? যদি মেশিনের ডেপ্রিসিয়েশন এখানে আমার 300 টাকা আমি বের করে দেয়, তাহলে কি আমি মেশিনের পার আওয়ার রেটটাকে আমি বার করে করতে পারবো না? তাহলে এখানে কি হবে? আমার 1000 থেকে 3000, 1000 থেকে 300 টাকা বেড়ে গেল, থাকলো কত? 700 টাকা। তাহলে ওই বাকি 700 টাকা আবার আমার টোটাল নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমার ম্যান আওয়ার রেটটা বেড়ে যাবে না? তার মানে আমি বুঝাচ্ছি যেটা একটা ফ্যাক্টরির টোটাল যে কস্ট আছে সকল কস্ট এখানে ম্যান এবং মেশিনের পার আওয়ার রেটে কনভার্ট হয়ে যাবে। এটা প্রিভিয়াস কয়েক মাসের ডাটা অ্যানালাইসিস করার পর পার আওয়ার রেটটাকে বের করতে হবে। ফ্যাক্টরি ওভারহেডের কস্ট, ডিরেক্ট এক্সপেন্সেসের কস্ট, ডেপ্রিসিয়েশনের কস্ট, এগুলোকে নিয়ে আপনি 3-4 মাস অ্যানালাইসিস যদি আপনি করেন, তখনই আপনি বের করতে পারবেন যে আপনার পার আওয়ার মেশিন কস্ট কত। ওকে, এখন দেখা গেছে কি যে এটা আপনি প্রতি মাসে কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনার ম্যান গুলো তো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, অনেক সময় বাড়ে, তখন আপনি রেট বাড়ায় দিবেন, অনেক সময় কমে, তখন রেট কমায় দিবেন, ঠিক আছে? এই যে রেটটাকে ইনপুট করার জন্য যে ট্রানজেকশন কোড আছে, এটা হলো
কেপি 26। এই যে এইখানে রেটটাকে ইনপুট করে দিতে হয় পার আওয়ার রেটটাকে। ঠিক আছে, আমরা এখানে একটু দেখি কেপি 26 দেখি আমরা কি কি আছে। এই যে দেখেন লেবার মেশিন, ঠিক আছে, লেবারের রেট দেখেন কস্ট সেন্টার দিতে হবে। আমরা ফ্যাক্টরি একটা কস্ট সেন্টার নেই, সেটা 4000 কোম্পানি, 4000 কোম্পানির প্রোডাকশন এটাতে আছে কিনা রেট। এই যে দেখেন এখানে সে বলতেছে কি যে আগস্ট মাসে 500, সেপ্টেম্বর মাসে 500, অক্টোবর মাসে 500। এটা আমাদের প্র্যাকটিস করার জন্য অ্যাজাম্পশন করে রেট গুলো বসানো, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ মান্থ ওয়াইজ আপনি চেঞ্জ করতে পারবেন। পার আওয়ার রেট, এই যে দেখেন পার আওয়ার রেট কত টাকা করে বসে, ঠিক আছে। পার আওয়ার রেটটাকে বসাইতে হয় বেসিস অফ নেক্সট 3 or 6 মান্থের স্ট্যান্ডার্ড কস্টটাকে স্ট্যান্ডার্ড কস্ট আপনি ক্যালকুলেশন করে বের করতে হবে যে আমার পার আওয়ার ম্যান এবং মেশিনের রেট এত। তখন এই রাউটিং এর যে ইনফরমেশনটা রেট প্লাস হয়ে এটার সাথে যোগ হয়ে যাবে। কারণ এটা ধরেন আরো 5 টাকা, এটা ধরেন 15 টাকা, তাহলে কত হলো 15 টাকা, ঠিক না। তাহলে আমার এই ফিনিশ মেটেরিয়াল আলটিমেটলি প্রাইস কত আসছে, এটার সাথে আরো 5 টাকা, 5 টাকা প্লাস 10 টাকা, 152 টাকা আসতেছে আমার টোটাল স্ট্যান্ডার্ড কস্ট। তার মানে কি স্ট্যান্ডার্ড কস্টের এখানে কি চেঞ্জেসটা আছে, শুধু একমাত্র ম্যান মেশিন আওয়ার রেটটাই কিন্তু আপ ডাউন করে, এটা একটা। আর এই র মেটেরিয়ালের প্রাইসও কিন্তু আপ ডাউন করে। কিভাবে আপ ডাউন করে, আজকে আপনি 10,000 ইট কিনছেন 8 টাকা করে, কালকে কিনছেন আবার 10 টাকা করে, এরপরে কিনলেন আবার 9 টাকা, এরপরে কিনলেন আবার 12 টাকা। তার মানে কি এটার একটা এভারেজ কস্টিং হবে না। তার মানে কি এখানেও তো একটু চেঞ্জ আসবে। ওকে, ওইটাকে ওইটার জন্য আবার এসএপি বলছে যে তুমি প্রতি মাসে কস্ট রান করতে হবে তোমাকে। কস্ট রান বলে এসএপি ভাষায় বলে এটাকে কস্ট রান। কেন কস্ট রান করতে হবে, এই এই ফিনিশ মেটেরিয়ালের একটা কস্ট রান দিতে হয়। এসএপি এর ভাষায় এটাকে বলা হয় কস্ট রান। কস্ট রান কেন দিতে হয়, কারণ এই মার্চ মাসে দেখা গেছে কি এটাকে আপনি প্রাইস ধরছেন 152 টাকা, এপ্রিলে আসা আপনার র মেটেরিয়াল প্রাইস কমে গেছে, র মেটেরিয়াল প্রাইস পড়ে গেছে, লেবার মেশিনের রাইট পড়ে গেছে। তাহলে কি ফিনিশ মেটেরিয়াল প্রাইস কি আপনি 52 টাকা নিয়ে বসে থাকবেন? অবশ্যই। আপনি যখনই আবার কস্ট রান দিবেন তখন কি হবে, নতুন করে আবার এই প্রাইসটা আবার আপডেট হবে। যদি এই সকল মেটেরিয়ালের প্রাইস পড়ে যায় তখন এটার প্রাইস পড়ে যাবে, যদি এগুলোর প্রাইস বেড়ে যায় তাহলে এটার প্রাইস বেড়ে যাবে। কথাটা কি ক্লিয়ার? কারণ আজকের যে র মেটেরিয়াল কালকে র মেটেরিয়ালের পার্থক্য এটা থাকবে, এটাই স্বাভাবিক। তো সবসময় আপনাকে প্রতি মাসে এসিপি ভাষাটাকে বলা হয় কি কস্ট রান। তার মানে কি স্ট্যান্ডার্ড কস্টের প্রোডাকশন, স্ট্যান্ডার্ড কস্টের কস্ট রান দিতে হয়, প্রতি মাসে আপনাকে কস্ট রান দিতে হয়। এইটা কস্ট রান জিনিসটা কি একটু আপনাদেরকে আমি ব্রিফ করে একটু দেখাই, তাহলে জিনিসটা আপনারা ক্লিয়ার হবে। যেমন MM03 এটা একটা
মেটেরিয়াল। ওকে, আচ্ছা আমরা মেটেরিয়ালটাকে দেখি। 002 আচ্ছা 4002 তে নাই, 408 তে আছে। এখানে দেখেন অনেকগুলো ট্যাব আছে, অনেকগুলো ট্যাব। অ্যাকাউন্টসের সবার এই ট্যাবগুলো জানতে হয়। অ্যাকাউন্টিং 1, ভ্যালুয়েশন ক্লাস। ভ্যালুয়েশন ক্লাস কি 7920, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা কোন টাইপস এর মেটেরিয়াল। ফিনিশ মেটেরিয়াল, এই যে লেখা আছে ফিনিশ মেটেরিয়াল। ওকে, তারপর আছে কি মেটেরিয়ালের প্রাইস অ্যানালাইসিস। এটার প্রাইস অ্যানালাইসিস এটা আমরা দেখব। পক্ষান্তরে আরো কি আছে এখানে দেখেন, স্ট্যান্ডার্ড প্রাইস কত 630 টাকা, কত ইউনিট পার ইউনিট। প্রাইস কন্ট্রোলিং এস, এস মানে কি স্ট্যান্ডার্ড। আর র মেটেরিয়ালের বেলায় কি হবে ভি, ভি মানে এভারেজ। তার মানে কি ফিনিশ মেটেরিয়াল অলওয়েজ এস হয়, ফিনিশ মেটেরিয়াল অলওয়েজ কি হবে এস হবে। এখানে প্রাইস কন্ট্রোলিং এ এস হবে, আর র মেটেরিয়ালের বেলায় কি হবে ভি হবে। র মেটেরিয়ালের প্রাইস কন্ট্রোলিং মেটেরিয়াল কি থাকবে ভি। এবং প্রিভিয়াস প্রাইস কত ছিল 400 টাকা ছিল, লাস্ট কবে চেঞ্জ হয়েছে এত তারিখ চেঞ্জ হয়েছে। ওকে, এরপর আরেকটা ট্যাব আছে অ্যাকাউন্টিং 2, এটা মূলত ট্যাক্স এর সাথে সম্পৃক্ত। তারপর আছে কস্টিং 1। কস্টিং 1 দেখে কি বোঝাচ্ছে? কস্টিং 1 দেখে বোঝাচ্ছে এটা কোন প্রফিট সেন্টারের মেটেরিয়াল। এটা হলো আমার এই প্রফিট সেন্টারের মেটেরিয়াল। এবং কস্টিং 2 নামে আরেকটা আছে। কস্টিং 2 তে স্ট্যান্ডার্ড কস্ট এস্টিমেটেড নামে একটা বক্স আছে। সে বলতেছে কি পিরিয়ড নাম্বার 3। পিরিয়ড নাম্বার 3 মানে কত? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরে তার কস্ট কত 630 টাকা। অক্টোবরে যখন এটা কস্ট দিবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কস্ট দিলে এখানে প্রাইসটা আপ হয়ে যায়। ওকে, এবং অ্যাকাউন্টিং 1 এ আমরা একটা জিনিস দেখছিলাম যেটা হলো প্রাইস মেটেরিয়াল প্রাইস অ্যানালাইসিস। এই মেটেরিয়ালটার প্রাইস অ্যানালাইসিস আমরা দেখব। এখানে ক্লিক করি আমরা। এখানে ক্লিক করার পর দেখাচ্ছে কি যে তার 630 টাকা তার প্রাইস বিগিনিং ইনভেন্টরি। এর আগে কি ছিল তার হিস্ট্রি, কোন মাসে কত, 3 নাম্বার পিরিয়ডে জিআর হয়েছে এত, পরে চেঞ্জ ইন মেটেরিয়াল আসছে কত এত, মানে তার কি কি প্রাইস চেঞ্জ হয়েছে তার টোটাল হিস্ট্রিটা এখানে থাকে। এটাকে বলা হয় মেটেরিয়াল প্রাইস চেঞ্জেস হিস্ট্রি। মেটেরিয়ালের প্রাইসটা কখন কত টাকা একবার উপরে উঠে একবার নামে তার হিস্ট্রিটা এখানে থাকে। তো আজকে প্রোডাক্ট কস্টিং এর পার্টে অনেক কথা বলছি আমি। আপনি কতটুকু ক্যাচ করতে পারছেন আমি জানি না, কিন্তু এই প্রোডাক্ট কস্টিং শিখতে আমার অনেক সময় লাগছে, বুঝছেন, অনেক সময় লাগছে। আপনাদেরকে তো খুব দ্রুত সময়ের ভিতরে আমি দেখায় ফেলাইছি, কিন্তু এই যে লিঙ্কেজেশনটা মানে এসিপি মেটেরিয়ালের সাথে কোথায় কি আছে না না আছে প্রোডাকশনের, মানে এমএম মডিউলের সাথে কিন্তু এখন পিপি মডিউলের যে ইন্টিগ্রেশন, দ্যাট মিন্স এটা হলো এমএম মডিউলের কথা বলছি, ঠিক আছে। মেটেরিয়াল প্রাইস অ্যানালাইসিস এটা কে করে? মেটেরিয়াল ম্যানেজমেন্ট, ঠিক না? প্রোডাকশন প্ল্যানিং এরা কি করে? ওরা প্রোডাকশন করে, ঠিক আছে। আবার এটার সাথে কি আছে, দুইটা মিলে আছে আবার কি আমার কস্টিং এর পার্ট আছে, প্রোডাক্টের কস্টিং পার্ট। এখানে আবার সিও পার্টের একটা অংশ আছে। তিনটা মডিউলের সমন্বয়ে কিন্তু আমার আজকে এই প্রোডাক্ট কস্টিং এর পার্ট, এমএম, প্রোডাকশন মডিউল এবং সিও মডিউল,
প্রোডাক্ট কস্টিং। ওকে, স্যার এখানে আমরা যেটা দিলাম লেবারের ক্ষেত্রে একটা ম্যান আওয়ার রেট ধরে দিলাম। তো আমরা অনেক ক্ষেত্রে যেমন পেমেন্ট করি লেবারদের ক্ষেত্রে বা ওয়ার্কারদের ক্ষেত্রে, যেটা পিস বেসিস বা প্রোডাকশন বেসিস, যে সে কতটুকু প্রোডাকশন করলো তার উপর তার স্যালারিটা যাবে বা আওয়ারলি ওয়েজেসটা পাবে। আওয়ারলি বলতে কি পিস রেট বেসিস, যেটাকে আমরা প্রোডাকশনের উপর, মানে সে যে ফিনিশ প্রোডাক্টটা করলো তার উপর সে একটা রেটে স্যালারিটা পাবে বা ওয়েজেসটা পাবে। তো সেক্ষেত্রে এখানে কি কোনো ইমপ্লিমেন্টেশনের সুযোগ আছে কিনা? ফিনিশ মেটেরিয়াল কি এটা না? এটা তোমার ফিনিশ মেটেরিয়াল, ঠিক না? জি স্যার। এটা হলো আমার ফিনিশ মেটেরিয়াল। একটা লেবারকে একটা ফিনিশ মেটেরিয়াল তৈরি করে না অনেকগুলো ফিনিশ মেটেরিয়াল তৈরি করে? অনেকগুলো করে স্যার। স্যার দিনে যদি 10টা তাহলে করে আপনি হয়তো depend 50 টাকা করে রেট, 1 টাকা ইয়ে থাকলো, সাইজ আছে ইয়ে আছে ডিফারেন্ট। আপনি তো মাস শেষে কিন্তু অ্যাকচুয়াল কস্টের এন্ট্রি তো দিচ্ছেন না সিস্টেমে? হ্যাঁ ওইটাই বলছি স্যার, এখানে কি হ্যাঁ, মানে এটা উইকলি ইয়ে করতে হবে নাকি না, মান্থলি? মান্থলি চেঞ্জ করতে হবে। এই যে আমি একটা স্ক্রিন দেখাইছিলাম না, এই যে এখানে আপনি কোন মাসে কত টাকা রেট, লেবারের রেট, পার আওয়ার রেট, যদি মনে করেন যে লেবারের রেট কমে গেছে তখন রেট দিবেন, বেড়ে গেলে বাড়ায় দিবেন। তাহলে স্যার ওটা কি আমরা কনভার্ট করে পার আওয়ার কত আসতেছে সেই হিসাবে বিওএম এ সেটআপ করব? স্ট্যান্ডার্ড কস্ট বসাইতে হবে আপনাকে। মানে বুঝতে আপনি ইয়ারা পারছি, করে থ্যাংক না, ইউ। মার্চেন্ডাইজাররা তো এগুলো করে। ধরেন একটা পোলো টি শার্ট বানাইতে গেলে তার মেন এবং মেশিনের কত টাকা লাগবে, দ্যাট মিন্স হ্যাঁ এই তার ক্ষেত্রে স্যার ওই যে উইভিং এর ফ্যাব্রিক ক্ষেত্রে এই কস্টের সাথে প্রবলেমটা তার, হয় যে একটা পিস হ্যাঁ রেটে পেমেন্ট দিতে হয়। রাইট, প্রোডাক্টটা যখন একটা স্ট্যান্ডার্ড কস্ট সে করে, যখন একটা বায়ারের সাথে সে নেগোসিয়েশন করে, সে কিন্তু অনেক টাইট নেগোসিয়েশন করে, ঠিক না? কারণ তারা খুব ভালো করেই জানে যে একটা প্রোডাক্ট কস্ট করতে গেলে আই নামে একটা ডিপার্টমেন্ট আছে গার্মেন্টসে, ওরা এগুলো নিয়ে খুব অ্যানালাইসিস করে যে আমার প্রোডাক্ট গুলো তৈরি করতে গিয়ে কতগুলো লেবার জড়িত, তাদের স্যালারি কত, পার আওয়ার রেট এবং ইলেকট্রিসিটি বিল, এগুলো নিয়ে তারা প্রচুর অ্যানালাইসিস করে। আই ডিপার্টমেন্ট, এটা মনে হয় ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলে এটাকে, ঠিক আছে? ওই মার্চেন্ডাইজাররা কিন্তু ফ্যাব্রিকের কস্টের সাথে কিন্তু ম্যান মেশিনের রেটটা ধরে কিন্তু বায়ারের সাথে নেগোসিয়েশন করে। তারা ওইখানে তো প্রচুর, স্যার টোটাল ইয়েটাই থাকে, মানে কস্ট অফ হ্যাঁ কনস্ট্রাকশন বলে ওনারা। রাইট। আপনি এই প্রোডাক্ট কস্টিং এ যদি আপনি ভুল করেন, দ্যাট মিন্স ফ্যাব্রিকের রেট নিয়ে কোশ্চেন না, কোশ্চেন হলো যদি আপনি ম্যান মেশিনের আওয়ার রেট যদি আপনি ধরতে ভুল করেন, তাহলে কিন্তু আপনি বিজনেস লস হবে আপনার, ঠিক না? অবশ্যই লস হবে। এই জন্য খুব, জি স্যার, প্রফিট ড্রেনেজ হয়ে যেতে পারে, হ্যাঁ, লসও হইতে পারে। এই জন্য আপনাকে মানে এটার পার আওয়ার রেট করার সময় অনেক অ্যানালাইসিস করে আপনাকে রেটটা বসাইতে হবে। এটা আপনার গার্মেন্টস এর ক্ষেত্রে একরকম, ইলেকট্রনিক্স এর বিজনেস এর জন্য একরকম, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য একরকম, এক এক কোম্পানির জন্য এক এক, ঠিক না? তবে সবচাইতে প্রোডাক্ট কস্টিং এর পার আওয়ার রেট বের করার সবচাইতে ডিফিকাল্ট হলো গার্মেন্টস সেক্টরে। ওটাই স্যার থাউজেন্ডস বললাম, অফ ক্যাটাগরির তাঁতিদেরকে মেটেরিয়াল কেউ এখানে। বুঝাইতে পারে না যে সে মাস শেষে হ্যাঁ, একটা হ্যান্ডসাম স্যালারি পাবে, ওরা এটা বুঝেই না। হ্যাঁ। ওদের ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়ালস, ফিনিশ মেটেরিয়াল, অনেক ক্যাটাগরি, থাউজেন্ডস অফ ফিনিশ মেটেরিয়াল পাবে। যেমন সিমেন্টের কোম্পানি বলেন, সিমেন্ট যারা তৈরি করে, এমআই সিমেন্ট বলেন, লাফার্জ সুরমা সিমেন্ট বলেন, ওদের প্রোডাক্ট কিন্তু খুব ফিক্স, উইথিন 5 or 10 or 15 এর বেশি না। কিন্তু যাদের ফিনিশ মেটেরিয়ালের পরিমাণ বেশি, তাদের জন্য এই মেটেরিয়ালের প্রোডাক্ট কস্টিংটা বের করা অনেক কঠিন, ঠিক আছে? তো এই প্রোডাক্ট কস্টিং এর আজকে যে আপনার সাথে ঘন্টা খানেক আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এই কথাগুলোকে আমার গুছাইতে অনেক সময় লাগছে, যে খুব শর্ট কথায় কাকে কিভাবে বোঝানো যায়, ঠিক আছে? আজকে আমরা কয়টা মডিউল নিয়ে কথা বলছি? সিও মডিউল, এমএম মডিউল, পিপি মডিউল। পিপি মডিউলে আমরা কি দেখছি? প্রোডাকশন অর্ডার দেখলাম, বিল অফ মেটেরিয়াল দেখলাম, তারপর রাউটিং দেখলাম, যে পার আওয়ার রেট কত, এটা কিভাবে বের করতে হয় এটা দেখলাম, ঠিক আছে? এবং এমএম মডিউলে একটা মেটেরিয়ালের কস্টিং কিভাবে আসে এটাও দেখলাম। এখন আমরা কোন জিনিসটাকে সেল করি,
এই ফিনিশ মেটেরিয়ালটাকে সেল করি না, তার মানে কি আমার র থেকে কনভার্ট হয়ে ফিনিশ হচ্ছে, তার মানে কি শুধু ফর্মসটাই চেঞ্জ হচ্ছে, মানে ইনভেন্টরি র থেকে ইনভেন্টরি গ্রুপেরই ফিনিশ মেটেরিয়ালে যাচ্ছে, মাঝখান দিয়ে সেটা ট্রানজিট ইউজ করে। আবার এটাকে যখন আমরা সেল করি তখন আমরা কি জার্নাল পাস করি, এটা আমি কিন্তু আগে বলছিলাম। এই যে যখন আমরা সেল করি তখন ফিনিশ মেটেরিয়ালকে আমরা ক্রেডিট করে সিইউজিএস কে ডেবিট করে দিই, ঠিক আছে। এই হলো খরচে চার্জ হয়ে গেল, তার মানে কি মেটেরিয়াল কনজাম্পশনে চার্জ হয়ে গেল, এবং ওই কস্টের চেয়ে তো অবশ্যই আমাকে সেল গুলো বেশি থাকতে হবে, তখন ওই বেশি সেল গুলোতে আমরা সেল করি, ওইটাকে আমরা জিপি হিসেবে কাউন্ট করি, ঠিক আছে। এরপরে ওপেক্স আছে, আদার এক্সপেন্সেস গুলা এডিশনালি আসবে ফিনান্সিয়াল রিপোর্ট। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি মনে হয় প্রোডাক্ট কস্টিং এর কিছু? আপনাদের কি মনে জি হয়? স্যার। জি স্যার। আমি আসলে জি স্যার, বুঝতে পারছি। আমি যখন আসলে ওই প্রোডাক্ট কস্টিং নিয়ে খুব সাগরে ছিলাম বছর খানেক, বুঝছেন, যে খুব ছোট্ট প্রোডাক্ট কস্টিং, ঠিক আছে, কিন্তু এই লজিক ধরাটা আসলে ছিল আমার জন্য খুব ডিফিকাল্ট। শুধু সাগরের মধ্যে আমি সাঁতরাইতাম, মানে কোনোভাবেই জার্নালগুলোকে ক্যাচ করতে পারতেছিলাম না। এক একটা মডিউল থেকে এক এক মডিউলে এন্ট্রি গুলো আসতেছে, কিভাবে আসতেছে শুধু মাথার মধ্যে শুধু জিলাপিটা চাই, বুঝছেন। আপনাদেরকে হয়তো যেটা 1 ঘন্টায় আমি ব্রিফ করে বলছি, এটা আমার মিলে তো বছর খানেক বাবা, আপনার রুমটা অনেক ঠান্ডা, ওই রুমে যাবো, এই রুমটা গরম। না, আমার ছেলে না থাকলে ঘুম ধরে না। তো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? রাইট রাইট, এটা ভালো কথা বলছেন একদম। খুব মনোযোগ দিয়ে শুনেন, চেনটা মিলিয়ে দিচ্ছি আপনাকে। ফার্স্ট অফ অল একটা প্রোডাক্টের ম্যানেজার সে কি করে? প্রোডাকশন ম্যানেজার, সে কিন্তু প্রোডাকশন ম্যানেজার একটা প্রোডাকশন করার জন্য একটা অর্ডার ক্রিয়েট করে। ধরেন সে আজকে চিন্তা করছে সে প্রোডাকশন অর্ডার ক্রিয়েট করবে 1000 ইউনিট, সে প্রোডাকশন ক্রিয়েট করবে, মানে ফিনিশ মেটেরিয়াল তৈরি করবে। তো 1000 পিস ফিনিশ মেটেরিয়াল তৈরি করার জন্য তাকে কি করতে হবে? একটা প্রোডাকশন অর্ডার করতে হবে, সে একটা প্রোডাকশন অর্ডার করবে, ওকে। এই ফিনিশ মেটেরিয়ালে কিন্তু একটা বিওএম থাকে, দ্যাট মিন্স বম বলে এটাকে, হ্যাঁ। ফিনিশ মেটেরিয়ালটাকে পার ইউনিট ফিনিশ মেটেরিয়াল তৈরি করার জন্য একটা সিস্টেমে বিওএম তৈরি করতে হয়, বম তৈরি করতে হয়। তার মানে কি অনেকগুলো র মেটেরিয়ালের সমন্বয়ে এই ফিনিশ মেটেরিয়ালটা তৈরি হবে, এবং এটার সাথে সাপোর্টিং যে এডিশনাল কস্ট, ম্যান এবং মেশিনের রেট থাকবে, পার আওয়ার কস্ট এটার সাথে যোগ হবে। তার মানে কি আমার র মেটেরিয়ালের প্রাইস প্যারালাল ম্যান মেশিনের রেট, এগুলো আইসা যোগফল আইসা আমার আসতেছে কি ফিনিশ মেটেরিয়ালের স্ট্যান্ডার্ড প্রাইস। ওই ব্যক্তি যে ওই প্রোডাকশন অর্ডার করলো যে 1000 পিস বানাবে সে, তো এটার এগেইনস্টে প্রথমে কি করে স্টোর কিপার ওই প্রোডাকশন অর্ডার নাম্বার ধরে ধরে সে র মেটেরিয়াল ইস্যু করতে থাকে, ওকে। পরবর্তীতে যখন এটা ফিনিশ মেটেরিয়ালে রূপান্তরিত হয় তখন ওই ফিনিশ মেটেরিয়ালের স্টোর কিপার আবার এই ফিনিশ মেটেরিয়ালটাকে রিসিভ করে, ঠিক না? এবং রিসিভ করার সময় তার প্রাইসটা কত থাকে? তো অবশ্যই প্রাইসটা থাকতে হবে টোটাল র মেটেরিয়াল প্রাইস প্লাস ম্যান মেশিন রেট, ওকে। এখন এই যে মেটেরিয়ালের প্রাইসটা যে আপ ডাউন করে, এটা আপনি কোথায় দেখতে পাবেন? এটা হলো এমএম মডিউলের অ্যাকাউন্টিং 1 নামে একটা অপশন আছে ফিল্ড, ওইখানে গিয়ে মেটেরিয়ালের প্রাইস অ্যানালাইসিস নামে একটা অপশন আছে, ওইখানে গিয়ে মেটেরিয়ালের প্রাইসটা দেখতে পারবেন যে মেটেরিয়ালের প্রাইসটা কিভাবে সে আপ ডাউন হয়েছে। এটা র মেটেরিয়াল দেখতে পারবেন, ফিনিশ মেটেরিয়াল দেখতে পারবেন। এবং প্রোডাকশন অর্ডার যখন সে 1000 পিস প্রোডাকশন অর্ডার করছে, সে যখন ফিনিশ মেটেরিয়াল সবগুলো সে রিসিভ করবে তখন অর্ডার কোয়ান্টিটি এবং ডেলিভার্ড কোয়ান্টিটি, দ্যাট মিন্স রিসিভ কোয়ান্টিটি সেম থাকবে। অনেক সময় বেশিও থাকে বা কমও থাকে। যেমন সে 1000 ইউনিটের প্রোডাকশন অর্ডার করলো, সে 1050 পিস বানায় ফেলাইছে, এটা তো আসলে অনেক সময় মানে 100% হয়ও না।
কিছু কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপস এন্ড ডাউনস হবে, ঠিক আছে? তো ওই যে গ্যাপ, প্রোডাকশনের যে গ্যাপটা থাকে, যে আমি প্ল্যান করলাম আমি এখান থেকে চট্টগ্রাম যাব 2000 টাকা, আমি অ্যাকচুয়ালি আসার পর আমার দেখছি যে 2200 টাকা খরচ হচ্ছে, তার মানে কি আমার 200 টাকা আমার ভেরিয়েন্স। তখন সিস্টেম কি করবে, এসপি প্রোডাকশন অর্ডার সেটেলমেন্ট নামে একটা প্রসেস আছে, এই প্রসেসটা যখন রান করবে তখনই ওই 200 টাকাকে সে কনজাম্পশনে একবার পজিটিভ ভেরিয়েন্স এবং নেগেটিভ ভেরিয়েন্সের জার্নাল দেয়, অটোমেটিক্যালি জার্নালটা ফালায় দেয়। সে যদি সে 200 টাকা এক্সেস খরচ করে তাহলে নেগেটিভ ভেরিয়েন্স, এবং কম করলে পজিটিভ ভেরিয়েন্স সে দেখায় দেয়, ঠিক আছে? এটা সিস্টেম নিজে নিজেই সে এই জার্নালটা সেটেলমেন্ট করে ফেলে, ঠিক আছে? এসিপির মেইন হলো কি স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট ছাড়া তো আপনি ফিনিশ মেটেরিয়ালের প্রাইস ধরতে পারবেন না, কারণ আপনি একটা ফিনিশ মেটেরিয়ালের কখনো অ্যাকচুয়াল কস্ট আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি তো একটা মাস পরে স্যালারি দিচ্ছেন, 1 মাস পর ফ্যাক্টরি ওভারহেডের আদার কস্ট গুলো দিচ্ছেন। এগুলোকে আপনাকে অ্যাকচুয়াল বের করতে হলে আপনাকে কি করতে হবে, প্রিভিয়াস 3-4 মাস 6 মাসের ফ্যাক্টরি ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে ম্যান এবং মেশিনের পার আওয়ার রেট আমার কত আসে, তখনই একটা প্রোডাক্টের অ্যাকচুয়াল কস্ট আপনি পাবেন। আপনি তো র মেটেরিয়ালের প্রাইস তো জানতেই পারতেছেন, শুধু ওই ম্যান মেশিনের রেটটা যত ইফেক্টিভ আসবে ফিনিশ মেটেরিয়ালের প্রাইসটা তত ইফেক্টিভ হবে। ওকে, এই কথাগুলো মিলাইতে আমার অনেক সময় লাগছে, ঠিক আছে? বছর খানেকের উপর লাগছে আমার এগুলো নিজে খুঁজে খুঁজে বের করতে, কারণ আমাদেরকে এইভাবে আসলে কেউ বইলা বইলা কেউ শিখায় নাই, ওই খুঁজতে খুঁজতে এগুলাকে বের করছি কথাগুলো, যেটা হয়তো আপনারা 10 মিনিটের বা 1 ঘন্টায় পেয়ে যান। এটা স্যার ইউজার লেভেলে সবকিছু খোঁচাই খোঁচাই শুনতে হয় স্যার। যারা হ্যাঁ প্রোডাকশনে আছে তাদের কাছ থেকে শুনতে হয়, যারা হ্যাঁ অ্যাকাউন্টসে আছে তারা একভাবে এটা চিন্তা করে। ভাই, আমরা ওই মানে ফ্যাক্টরিতে পড়েছিলাম, মানে দেখা গেছে যে একদম ডাউন দা লেভেলে ওরা কি করে না না করে অনেক অ্যানালাইসিস করে এই কথাগুলো মিলাইছে আজকে। অ্যাকাউন্টসেরও একই জিনিস স্যার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে লেগে থাকতে হয় হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ, সময়। অ্যাকাউন্টস যদি কেউ মনে করে যে আমার দায়িত্ব শুধু ভেন্ডরের পেমেন্ট দেওয়া আর কাস্টমারের টাকা রিসিভ করা, তার মানে সে কিছুই আসলে জানে না, ঠিক আছে? অ্যাকাউন্টসের দায়িত্ব প্রোডাক্টের মূল জিনিসটাই স্যার বাজেটিং, বাজেটিং থেকে বাজেটিং, সবকিছু আসে। কস্ট কন্ট্রোলিং, ফিনান্সিয়াল রিপোর্টের অ্যাকচুয়াল রিফ্লেকশনটা আসবেই যত কন্ট্রোলিং করবেন আপনি তত, না হলে তো ওই ক্লারিক্যাল কাজ করে লাভ নাই, ঠিক না? এগুলো যে কেউ করতে পারে। ওকে, আচ্ছা, তো আমি এই পর্যন্ত কয়টা ক্লাস নিছি? আপনাদের আজকে কত নাম্বার ক্লাস চলতেছে জানেন কেউ? মনে রাখি নাই স্যার, আনলিমিটেড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও কি হয়েছে? হ্যাঁ, আনলিমিটেড হয়ে গেছে কি আনলিমিটেড ক্লাস। আমরা আপনার ওই নেক্সট ক্লাসে আমি শেষ করে দিতে যাচ্ছি, আপনাদের কোনো অবজেকশন আছে? স্যার আমি অ্যাসেটস এর একটা একটু জিনিস দেখতে চাচ্ছিলাম, আপনি যদি একটু কাইন্ডলি দেখাতেন। বলেন। স্যার অ্যাসেট একবার সাপোজ আমি একটা অ্যাসেট বুক করে ফেললাম অ্যাসেটে, এরপরে একটা সাবসিকুয়েন্ট পিরিয়ড পরে কোনো কস্ট যদি আমি ওই অ্যাসেটের এগেইনস্টে ক্যাপিটালাইজ করতে চাই তাহলে সেটা কিভাবে করব? এটা ওই যে F-92 না 90 তে আমি ইনভয়েস করছিলাম না, আপনি সেম ভাবে আরেকবার ইনভয়েস করবেন এটার উপর, তখন এটার সাথে এডিশন অ্যাসেটের প্রাইসটা আবার বাড়বে। বুঝতে পারছেন বিষয়টা? অ্যাসেটের নাম্বারটা বসাতে হবে। হ্যাঁ, অ্যাসেটটাকে ডেবিট করবেন, ভেন্ডরকে ক্রেডিট করবেন, তখন এই ভেন্ডরের মানে অ্যাসেটের প্রাইসটা, আমি তো 70,000 টাকা দিছিলাম না, তখন এটার সাথে আপনি যদি আরো 30,000 টাকা অ্যাড করেন বা 1 লাখ টাকা অ্যাড করেন, সেম আরেকটা ইনভয়েস করবেন। যেমন ফর এক্সাম্পল আপনি একটা অ্যাসেট কিনে নিয়ে আসছেন, ধরেন যে ল্যাপটপটা কিনলাম 70,000, এই ল্যাপটপের ট্রান্সপোর্ট কস্ট ধরেন 30,000 টাকা ট্রাক ভাড়া, ওইটা যখন আবার ইনভয়েস করবেন আপনি, তখন এটার প্রাইস আরো 30,000 টাকা বেড়ে যাবে। বাট আপনি তো আবার ওই অ্যাসেট নাম্বারটা দিয়ে কিন্তু আবার জার্নালটা পাস করতেছেন, ঠিক না?
আপনাদের হয়তো কনফিউজ লাগতেছে যে অ্যাসেট কে কেন ডেবিট করা হচ্ছে। আরে ভাই, অ্যাসেটের ভিতরে কি আছে এটা কি আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা অ্যাসেট ক্লাস মানে কি একটা করে জিএল নাম্বার। ওকে, প্ল্যান্ট এন্ড মেশিনারিজ, দ্যাট মিন্স এটা একটা জিএল নাম্বার, ক্লাস অপোজিট সাইড অফ জিএল। ওকে, আচ্ছা জি স্যার, তাহলে এটা ঠিক আছে, কিন্তু আমরা যেটা করি স্যার, একটা অ্যাসেটের যতগুলো খরচ আছে যেটা রিকগনাইজ করা সম্ভব হয় সেটা রিকগনাইজ করে নিই। আর যেটা মনে করেন স্যার পে অফ করা হয় নাই, আউটস্ট্যান্ডিং আছে বা ডেফার্ড আছে পেমেন্ট, সবগুলাকে আমরা একটা প্রভিশন করে একটা কোডে একবারেই সবটা পোস্টিং দিয়ে দিই। এরপরে কিছু কম বেশি হলে সেটা আমরা অ্যাডজাস্টমেন্ট জার্নাল পরে দিই। হ্যাঁ, পরে করতে পারবেন, সমস্যা নাই, অ্যাডজাস্টমেন্টও করতে হবে। এক্ষেত্রে স্যার অ্যাসেটের ভ্যালুটা একসাথে থাকে, সুবিধা হয় স্যার। তাহলে আপনারা ওই যে ডেপ্রিসিয়েশন কি চার্জ করবেন কি করবেন না, যদি মনে করেন যে ডেপ্রিসিয়েশন চার্জ করবেন না, তাহলে ওই অ্যাসেটের ভিতরে প্রাইসটা ঢুকাইতে থাকবেন। পরবর্তীতে যখন এটা রেডি ফর ইউজ হয়ে যাবে তখন ডেপ্রিসিয়েশন চার্জ করবেন। এই যে অ্যাসেটের যে এই যে এক্সপ্লোরারটা আছে না, এটা এখানে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কত, ধরুন আমি 70,000 টাকা এটার সাথে অ্যাড করলাম। আপনি ইচ্ছা করলে এটার সাথে আরো অনেক টাকা ইউজ মানে এডিশনাল এটার সাথে অ্যাড করতে পারবেন। এখানে তার প্রাইসটা বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্টলি বাড়তে থাকবে, একটার পর একটা, একটার পর একটা। যখন এটা রেডি হয়ে যাবে তখন আপনি এটাকে ডেপ্রিসিয়েশনে চার্জ করেন, সমস্যা নাই। জি, বলেন। আপনারা সফটওয়্যারটা তো আমি একটু ইয়ার সাথে মাইনুদ্দিন স্যারের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। স্যার এখানে আচ্ছা, আমি স্যারের সাথে কথা বলবো, দেখি স্যার কি বলে, ঠিক আছে? কারণ স্যার স্যার এখানে আরেকটা বিষয় হচ্ছে, আসলে মানে প্র্যাকটিসটা যদি আমাদের না থাকে, আমরা বেশিরভাগই এখানে হচ্ছে ইউজার না, তো সেক্ষেত্রে মানে একটু যদি প্র্যাকটিস করার সুযোগ দিতেন তাহলে সুবিধা হতো। আর আমরা আসলে খুব বেশি সময়ও পাই না, সবাই জব করে এসে খুব বেশি সময় পায় না, তো আমাদের যদি প্র্যাকটিসের সুযোগটা একটু রাখতেন তাহলে খুব উপকার হতো। কারণ এইটা তো সফটওয়্যারে প্র্যাকটিস না করলে আসলে সফটওয়্যার ছাড়া তো প্র্যাকটিস করা সম্ভব না। এটা যদি কাইন্ডলি কনসিডার করতেন। এটা ঠিক কথা বলছেন। আচ্ছা, আমি স্যারের সাথে ডিসকাশন করি, করে তারপর আপনাদেরকে জানাই, ঠিক আছে? জি স্যার। কারণ এটা হলো কি, সফটওয়্যারটা হলে আপনি যত প্র্যাকটিস করবেন মনে থাকবে, আপনি প্র্যাকটিস ছেড়ে দিবেন মনে হবে যে এটা নতুন, একদম নতুনের মতো। সফটওয়্যারটা আর প্র্যাকটিসটা স্যার এই সফটওয়্যার ছাড়া কোনোভাবেই সম্ভব না, এটাই হলো না মূল আসলে ফ্যাক্টর। সত্যি কথা, এই সফটওয়্যারটা মানে বিশেষ করে বাংলাদেশ মার্কেটে যারা ট্রেনিং দেয় তারা কেউই কিন্তু সার্ভার দিতে পারে না। সার্ভার আসলে দেওয়াটা খুব এক্সপেন্সিভ আর খুব ক্রিটিক্যাল এই ব্যাপারটা। কে পিস পিস সলিউশন, আচ্ছা আচ্ছা, এটা আপনার সার্ভার, হ্যাঁ 1 বছর দেখতে হবে আমার, দেখতে হবে। এরকম বড় লং টাইমের জন্য তো দেওয়ার কথা না। এটা কি বিট সলিউশন? এটা দীপ্তিটা স্যার ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট। এটা হতে পারে তারা ওই ইন্ডিয়া থেকে সার্ভার কিনছে, ঠিক আছে, মানে সার্ভার রেন্ট নিছে ফর দা মার্কেটিং এর জন্য, আপনার
এটাকে পাবলিক মানে করতেছে, পাবলিশ করতেছে, ঠিক আছে? এটা হইতে পারে, ঠিক আছে? স্যার মানে এখানে ইন্ডিয়াতে হলো ওরা নিজেরা সার্ভার ভাড়া কনসালটেন্সি করে তো স্যার, হ্যাঁ ওরা নিজেরা কনসালটেন্সি করে এবং ওই এসএপি সেটআপে কাজ করে। হ্যাঁ হ্যাঁ এই জন্য দিতে পারতেছে, কারণ এরা হয়তো মার্কেটিং এর জন্য এই জিনিসগুলো করতেছে, ঠিক আছে? মার্কেটিং আমরা তো প্লাস হলো তারা নিজেরাও এসএপি সেটআপ কাজ করে, সেটআপের কাজ করে। হ্যাঁ এই জন্য আমরা তো ভাই প্রাতিষ্ঠানিকভাবে, আপনি যেমন স্যার ব্যক্তিগতভাবে, উনি হলো প্রাতিষ্ঠানিকভাবে। আচ্ছা 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 এই জন্য ওর ইয়া হচ্ছে। এই বিশ্লেষণ জি স্যার এটাই স্যার। ইয়া হলো উপরের ভিডিওটাই স্যার সলিউশন, ওই যে উপরে ভিডিও দেখা যাচ্ছে স্যার, ইউটিউবে যে ভিডিওগুলো ওগুলো। উনি কি এই যে কি জানি আমাদের যে মেম্বার স্যার সি মানে সিএ এফসিএম এ দুটার ইয়া, আইসিএমএবি দুটারই মেম্বার। ফুল আলম চিনতে পারছি, CSR এর member। উনি হ্যাঁ, মনে CSR এর হয় member ইয়ার স্যার। ছিল, এই যে সুপারস্টারের সিফও ছিল মেবি। জি 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 ঠিক আছে। হ্যাঁ তারপর উনি নিজে নিজে প্রতিষ্ঠান দিছে, ঠিক না? হ্যাঁ পরে নিজে সিএ ফার্ম দিয়েছে। এখনো স্যার সুপারস্টারের অ্যাডভাইজার হিসেবে আছে। অ্যাডভাইজার হিসেবে এবং নিজের একটা সিএ ফার্মও আছে। চিনতে পারছি না, মানে আমি জানতাম যে উনি সুপারস্টার ছিল, মানে ছেড়ে দিয়ে যে ফার্ম দিছে এটা আমি লাস্ট জানতাম না। উনি মেবি ক্লাস উনি করায় না অন্য কেউ করায়? এইটা বলতে পারবো না স্যার। হয়তো ওনার ওই প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য হয়তো এগুলো করতেছে উনি, ঠিক আছে? এখানে যে মাইনুল স্যার যে আরেকটা ইয়ে সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে, ওটা কি আপনি নেবেন স্যার? হ্যাঁ আমি নিব রে ভাই। ওখানে কি স্যার আমরা কোনো ক্লাসে পার্টিসিপেট করতে পারবো? এটা মাইনুদ্দিন স্যারের সাথে একটু কথা বলতে হবে ভাই, কারণ স্যার তো মানে ওই নিয়ম নীতির বাইরে উনি কোনো কিছু আমাকেও ছাড় দেয় না, আপনাদেরকেও ছাড় দিবে না, ঠিক আছে? তো আপনারা যদি তার সাথে কথা বলে এঙ্গেজ হতে পারেন আমার সমস্যা নাই, ঠিক আছে? স্যার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হিসেবে স্যার কিছু তো ছাড় পাইতে পারি স্যার। আপনার সাথে তো আমি বলছি যে সবসময় যে কোনো সময় আপনি আমাদের সাথে নক করবেন, সমস্যা না নেই। আমি তো আপনাকে যে কোনো সময় ফোন দিয়ে নক করবো। knock করবেন, সমস্যা নেই, কারণ আচ্ছা আমি এটা চেষ্টা করবো, ঠিক আছে? চেষ্টা করবো। ঠিক আছে। সত্যি আপনি কি জানেন এসপি বাংলাদেশের মার্কেট